হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো রয়েছো, সুস্থ রয়েছো, সুন্দর রয়েছো। তো বরাবরের মতোই আজকে আবারও চলে এলাম তোমাদের সাথে আরেকটি ক্লাস নিয়ে, আরেকটি বিষয় নিয়ে আড্ডা দেওয়ার জন্য। সো ওয়েলকাম টু রবি 10 মিনিট স্কুল লাইভ ক্লাস সাপোর্টেড বাই গুড লাক। সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা নিয়ে গুড লাকের সাথে আমিও আছি, 10 মিনিট স্কুলের সাথে আমিও আছি, এবং আজকে আড্ডা হবে হিসাব বিজ্ঞান নিয়ে। আজকে আমরা একটি নতুন টপিক শিখবো, নেভার স্টপ লার্নিং। যেখানে আমাদের মোটো, সেখান থেকেই আসলে আমাদের ভেতরে একটি তাগিদ কাজ করে তোমাদের জন্য কিছু করার জন্য বা তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসার জন্য। তো এরই ধারাবাহিকতায় বিগত কয়েকটি ক্লাসের পাশাপাশি আজকে হিসাব বিজ্ঞানের আরেকটি নতুন ক্লাস আমরা দেখতে যাচ্ছি, আমরা করতে যাচ্ছি। তো শুরুতেই বলে নেওয়া হলো, আজকের এই ক্লাসটি মূলত যারা আগামী বছর এসএসসি পরীক্ষা দিবে, অর্থাৎ 2021 সালের এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য চিন্তা করে আজকের এই ক্লাসটি নেওয়া হচ্ছে। তো যারা এইচএসসি পরীক্ষার্থী, তারা অলরেডি এই বিষয়গুলো পড়ে এসছো, তারা অলরেডি এই বিষয়গুলো স্কুলে জেনে এসছো, তারা চাইলে ক্লাসটি করতে পারো। আর হচ্ছে যারা নবম শ্রেণীর কিন্তু হিসাব বা খতিয়ান বা জাবেদা এই বিষয়গুলো সম্পর্কে যাদের এখনো পর্যন্ত ধারণা হয়ে ওঠে, আই গেস অনেকেরই হয়নি এখন অব্দি, তাদের জন্য আসলে রেওয়ামিল এই অধ্যায়টি এখন বেশ অনেকটাই কঠিন হবে। তো যাই হোক, এই ক্লাসটি মূলত আজকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যেই করা, এবং আশা করছি তোমরা সকলেই ধৈর্য সহকারে পুরো ক্লাসটি দেখবে। তো যে যেখান থেকেই থাকো না কেন, ক্লাসটি শেয়ার করে ফ্রেন্ডসদের মাঝে ছড়িয়ে দাও, কারণ আজকে আমরা বেশ কিছু নতুন টপিক শিখবো। এবং এই রেওয়ামিল অধ্যায়টি যদিও বা বইতে আছে, কিন্তু অনেক কিছু আসলে বইতে স্পষ্ট করে বলা নেই, বা অনেক কিছু আসলে বুঝতে গেলে বা পড়তে গেলে আমাদের বেশ অনেকটা সমস্যা হয়। তো কথা দিচ্ছি, আজকে কোনো গদ বাঁধা টপিক পড়ানো হবে না, আজকে কোনো প্রকার বিধিনিষেধমূলক কোনো কিছু হবে না। আজকে আমরা আড্ডা দিব হিসাব বিজ্ঞানে, এবং আড্ডার ছলে বেশ কিছু টপিক আমরা শেখার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। আমরা সকলেই জানি আসলে হিসাব বিজ্ঞান একটা প্রসেস, রাইট? তো প্রসেস বা প্রক্রিয়া বলতে আসলে কি বোঝায়? প্রসেস বা প্রক্রিয়া বলতে বোঝায় একটা স্টেপের পরে আরেকটা স্টেপ আসে। তো আমাদের কাজটা কখন শুরু হয় হিসাব বিজ্ঞানে? আমাদের কাজটা শুরু হয় লেনদেন চিহ্নিতকরণ থেকে। এরপর আমরা ধীরে ধীরে জাবেদা প্রস্তুত করি, এরপর খতিয়ান প্রস্তুত করি। খতিয়ানের পরবর্তী ধাপটির নামই যেই ধাপটি, সেটিকেই আমরা বলে থাকি রেওয়ামিল। তো শিক্ষার্থী বন্ধুরা, এই রেওয়ামিল ধাপটি হচ্ছে খতিয়ানের পরে আসে। আগে এমন একটা সময় ছিল যখন বলা হতো রেওয়ামিল হিসাব চক্রের একটি ঐচ্ছিক ধাপ, তবে আধুনিক কালে আসলে রেওয়ামিলকে কোনো ঐচ্ছিক ধাপ বলে চিন্তা করা হয় না, কারণ রেওয়ামিল প্রস্তুত করাটা আমাদের জন্য অনেকটা হেল্প করে। সো রেওয়ামিল কি, বা ট্রায়াল ব্যালেন্স আমরা ইংরেজিতে বলে থাকি। তো রেওয়ামিল কি আসলে? আমরা সকলেই জাবেদা করেছি, আমরা সকলেই খতিয়ান করেছি। যারা দশম শ্রেণীতে পড়ি তারা সকলেই মোটামুটি বুঝি যে জাবেদা কি এবং খতিয়ান কি। তো রেওয়ামিল কি সেটা বোঝার আগে একটু জাবেদা খতিয়ান নিয়ে ছোট্ট একটু আলোচনা করি। জাবেদা একটি হিসাবের বই। আমার হাতে যেমন একটি বই আছে, বা আমার সামনে ঠিক যেরকম এখন একটি বই আছে, তোমরা সকলেই দেখতে পাচ্ছ, এটা তোমাদের পাঠ্য বই। সো জাবেদা একটি হিসাবের বই, অর্থাৎ এই বইতে আমরা কি করি? আমরা জাবেদাগুলো লিখি, বা খতিয়ানও কিন্তু একটি হিসাবের বই। সো জাবেদা এবং খতিয়ান দুটোই কিন্তু একটি হিসাবের বই, অর্থাৎ এদের জন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আলাদা হিসাবের বই রাখতে হয়। তবে আধুনিক কালে যেহেতু আসলে সবকিছু কম্পিউটারাইজড হয়ে গেছে, এখন আসলে আমাদের সেই মোটা মোটা খাতা বা মোটা মোটা বই আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে রাখতে হয় না। তো আমরা যেটা করি, আধুনিক কালে বেশিরভাগ কাজই আমরা হচ্ছে কম্পিউটারাইজড পদ্ধতিতে করে ফেলি। তো বাট স্টিল সেটা একটা ফাইল বলতে পারি আমরা, কম্পিউটারাইজড পদ্ধতিতেও যদি হয়। কিন্তু রেওয়ামিলের ক্ষেত্রে ব্যাপারটা আসলে কি? রেওয়ামিল কিন্তু আসলে হিসাবের কোনো বই না, বা রেওয়ামিলের জন্য কিন্তু আসলে আমরা এই আলাদাভাবে কিন্তু কোনো হিসাবের বই রাখি না। তাহলে রেওয়ামিল কি? রেওয়ামিল হচ্ছে আসলে এক টুকরো কাগজ। সো এক টুকরো কাগজ যেখানে আমরা কি করি বলতো? যেখানে আমরা খতিয়ানের হিসাবগুলোকে জাস্ট সিরিয়াল অনুযায়ী সাজাই, এবং সেগুলোর কোনটার কোন ব্যালেন্স সেগুলো লিখি। যেমন আমরা খতিয়ান করতে গেলে দেখি নগদান হিসাব, দেখি আমরা দেখি মূলধন হিসাব, আমরা দেখি উত্তোলন হিসাব, আমরা দেখি ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, এরকম অসংখ্য হিসাব আমরা কি করি? খতিয়ান করতে গেলে দেখতে পাই। তো আমরা রেওয়ামিলে যে কাজটা করি, আসলে আলাদা করে কোনো কাজ করি না, বা আলাদা করে আসলে কোনো ক্যালকুলেশন আমরা করি না। আমরা জাস্ট খতিয়ান হিসাবগুলোকে ঢেলে সাজাই। আমরা খতিয়ান হিসাবগুলোকে একই কাগজের ভিতর লিখি, এক টুকরো কাগজের ভিতর সিরিয়াল অনুযায়ী সাজাই। এইটাই হচ্ছে রেওয়ামিল। সেই জন্য আসলে বলা হয়ে থাকে যে রেওয়ামিল কোনো হিসাবের বই নয়, রেওয়ামিল হচ্ছে একটি তালিকা মাত্র। সো রেওয়ামিল হচ্ছে একটা লিস্ট, সহজ কথা একটা লিস্ট। কিসের লিস্ট? এই খতিয়ান হিসাবগুলোকে আমরা যখন আইটেম অনুযায়ী সাজাই, সিরিয়াল অনুযায়ী সাজাই। আশা করি সকলেই বুঝতে পারছো। আমি তারপরেও আরেকটু পরে কমেন্ট পড়ার চেষ্টা করব, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
তো আমরা কি করছি, আমরা এই খতিয়ান হিসাবগুলোকে লিস্ট করে সাজাচ্ছি। আমি ধরে নিচ্ছি যে নগদান হিসাবে ডেবিট ব্যালেন্স এসছে 10,000 টাকা, মূলধন হিসাবে ক্রেডিট ব্যালেন্স এসেছে, এবং এগুলো আশা করি তোমরা সকলেই জানো যে নগদান হিসাবে ডেবিট ব্যালেন্স কেন হয় বা মূলধন হিসাবে ডেবিট ব্যালেন্স কেন হয়। এই বিষয়গুলো আশা করি যারা দশম শ্রেণীতে পড়ো এতদিনে হয়তো তাদের একটি ধারণা হয়েছে যে কেন নগদান হিসাবে ডেবিট ব্যালেন্স হয়, মূলধন হিসাবে কেন ক্রেডিট ব্যালেন্স হয়। এই সবকিছু আসলে হিসাব সমীকরণের সাথে রিলেটেড, এবং যেহেতু আমরা দুতরফা দাখিলা পদ্ধতি ফলো করি তো এই বিষয়গুলো সবসময় হয়ে থাকে বেসিক্যালি। তো উত্তোলন হিসাবে ধরে নিই ডেবিট ব্যালেন্স হয়েছে 5,000 টাকা, মূলধন হিসাব 1 লক্ষ টাকা। তো আমরা কি করি, আমরা এই সবগুলো হিসাবকে আমরা রেওয়া মিলে হচ্ছে সাজাই। তো রেওয়া মিলে টাকার দুটো কলাম থাকে, একটি হচ্ছে ডেবিট কলাম, একটি হচ্ছে ক্রেডিট কলাম। তো আমাদের অতিরিক্ত আর কোনো কাজ করতে হয় না, আমাদের আর কোনো এক্সট্রা কিন্তু কোনো কাজ করতে হয় না। আমরা জাস্ট খতিয়ান থেকে কি করি, যেটা ডেবিট ব্যালেন্স সেটাকে ডেবিট ঘরে টাকার কলাম, ডেবিট টাকার কলামে টাকা লিখে দিই, এবং যেটার ক্রেডিট ব্যালেন্স সেটাকে ক্রেডিট টাকার কলামে নাম দিয়ে তারপর হচ্ছে সেগুলোকে এন্ট্রি করে দিই। সো রেওয়া মিল কিন্তু আসলে আমাদের জন্য প্রস্তুত করাটা সহজ, তবে অতটাও সহজ নয়, কারণ রেওয়া মিল প্রস্তুত করাটা করতে গেলে আমরা বেশ কিছু সমস্যার বা বেশ কিছু জটিল পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকি। সো এই সমস্যাগুলো থাকবেই, বাট স্টিল আমাদেরকে রেওয়া মিল প্রস্তুত করা শিখতে হবে, কারণ রেওয়া মিল প্রস্তুত করলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের যে রেজাল্ট কার্ড, আশা করি তোমরা সকলেই জানো যে ব্যবসা প্রতিষ্ঠানের রেজাল্ট কার্ড বলা হয়ে থাকে সেই ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীকে। যেমন আমরা স্কুলে পড়ি, আমাদের স্কুল থেকে কি করা হয়, বার্ষিক পরীক্ষা শেষে রেজাল্ট কার্ড দেয়, এবং সেই রেজাল্ট কার্ড দেখে আমরা অনেক কান্নাকাটি করি, আমরা বাবা মায়ের কাছ থেকে রেজাল্ট কার্ড লুকাই। আশা করি অনেকেই লুকিয়েছে এই পর্যন্ত, অনেকেই যেটা করে এক্সামের মার্কস লুকায় বাবা মার কাছ থেকে। তো ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু আসলে এই লুকোচুরির কিন্তু কোনো সুযোগ নেই, কারণ ব্যবসা প্রতিষ্ঠানকে হতে হয় স্বচ্ছ। তো যদি স্বচ্ছ হতে হয় তাহলে প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে লিপিবদ্ধ করতে হবে, হিসাব বিজ্ঞান মেনে চলতে হবে, এবং রেওয়া মিল প্রস্তুত করলে এই কাজটা আরো অনেকটা সহজ হয়ে যায়। সো আমি যদি তোমাদের পাঠ্য বই ধরে ধরে পুরো বিষয়টাতে আসি, তোমাদের পাঠ্য বইটা আমার সামনে আছে। সো প্রথমে রেওয়া মিলের বেশ কিছু ধারণা দেওয়া আছে, আসলে এগুলো খুবই থিওরিটিক্যাল কথাবার্তা, আমি মোটামুটি একটা সামারি করে অলরেডি বলে দিয়েছি। সো রেওয়া মিল হচ্ছে একটা লিস্ট, রেওয়া মিল হচ্ছে একটা তালিকা, রেওয়া মিলের উদ্দেশ্য কি, আমরা কেন রেওয়া মিল প্রস্তুত করব। আমি গতকালকে যখন এই ক্লাসের নোটিশটি পোস্ট করেছিলাম, অনেকে হয়তো দেখেছিলে যে আমি একটি কোশ্চেন বা একটি প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম তোমাদের সামনে, যে কেন আমরা রেওয়া মিল প্রস্তুত করব বা রেওয়া মিল কেন প্রস্তুত করা উচিত আমাদের। আমরা যখন রেজাল্ট কার্ড প্রস্তুত করি বা একটি স্কুল যখন রেজাল্ট কার্ড প্রস্তুত করে তখন তারা কি করে বলতো, তখন তারা পুরো বিষয়টা আবার চেক করে, রাইট? পুরো বিষয়টা আরেকবার চেক করে দেখে যে সেখানে কোনো ভুল ত্রুটি আছে কিনা, বা তোমার খাতার সাথে, তোমার খাতায় যে মার্কস লেখা আছে সেটার সাথে রেজাল্ট কার্ডের মার্কস কি ঠিক আছে কিনা। সো পুরো বিষয়টা কি করা হয় বলতো, আবার একটু চেক আপ করা হয়। তো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও আসলে এর ব্যতিক্রম কিছুই নয়। ব্যবসা প্রতিষ্ঠান যখনই তাদের ফলাফল প্রস্তুত করতে যায় দেখে যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, হিসাবের বইতে কোনো ঝামেলা আছে কিনা, বা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কিছু নতুন করে লিপিবদ্ধ করতে হবে কিনা। তো এই পুরো বিষয়টা মূলত রেওয়া মিলের মাধ্যমেই প্রস্তুত করা হয়ে থাকে। তাহলে রেওয়া মিল প্রস্তুত করার প্রধান যে উদ্দেশ্যটা, প্রধান উদ্দেশ্য বা রেওয়া মিল প্রস্তুত করার অন্যতম উদ্দেশ্য যদি বলি তাহলে সেটা হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হচ্ছে রেওয়া মিলের একটি অন্যতম উদ্দেশ্য, তবে প্রধান উদ্দেশ্য রেওয়া মিলের কিন্তু এটি নয়। রেওয়া মিলের প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা। তাহলে আমি দুটো বিষয় বলেছি, একটি হচ্ছে রেওয়া মিল প্রস্তুতের অন্যতম উদ্দেশ্য, রেওয়া মিল প্রস্তুতের অন্যতম উদ্দেশ্য কি, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা, আর প্রধান উদ্দেশ্য কি, আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা। এই দুটো বিষয় নিয়ে আসলে অনেকেই কনফিউজড হয় যে গাণিতিক শুদ্ধতা যাচাই নাকি হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতের সহায়তা। মূলত আমরা রেওয়া মিল প্রস্তুত করি আর্থিক বিবরণী প্রস্তুতের সহায়তার জন্য, তবে এর পাশাপাশি গাণিতিক শুদ্ধতা যাচাই করাও আসলে আমাদের একটি অন্যতম উদ্দেশ্য। সো এই হচ্ছে মূলত রেওয়া মিলের একটি ধারণাগত কিছু আলোচনা। রেওয়া মিল প্রস্তুত করার জন্য আসলে আমাদেরকে কোনো ধরাবাঁধা নিয়ম দেওয়া হয়নি বা কোনো ধরাবাঁধা ছক দেওয়া হয়নি। আমরা সকলেই জানি যে হিসাব বিজ্ঞান পুরো বিশ্বব্যাপী বেশ কিছু প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে থাকে। তো আমাদেরকে আসলে ওইভাবে কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি যে তোমরা এইভাবেই রেওয়া মিল প্রস্তুত করবে, এই অন্যভাবে করতে পারবে না, এরকম কোনো বিধিনিষেধ দেওয়া নেই। তবে রেওয়া মিল প্রস্তুত করার একটি ছক রয়েছে যেটা বহুল প্রচলিত। তো এই ছকটা অনেকটা দেখতে জাবেদার ছকের মতো। তোমরা সকলেই হয়তো জানো জাবেদার ছকে 5টি কলাম থাকে, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো এখানেও ঠিক তাই, আসলে রেওয়া মিলের ক্ষেত্রে ঠিক তাই, তবে তারিখের জায়গায় ক্রমিক নয়, কারণ আমি আগেই বলেছি রেওয়া মিল হচ্ছে একটা লিস্ট।
সো লিস্টে আসলে আমরা তারিখ দিই না, আমরা কি করি ক্রমিক নম্বর দিই। সো রেওয়ামিল হচ্ছে একটা লিস্ট, সেখানে আমরা ক্রমিক নম্বর দিব। বিবরণের জায়গায় আমরা বিবরণ না লিখে আমরা হিসাবের নাম লিখে থাকি। এই হিসাবের নামগুলো আমরা কোথা থেকে পাই? খতিয়ান থেকে পাই। তাহলে এগেইন ইটস আ প্রসেস, রাইট? জাবেদা, খতিয়ান, রেওয়ামিল। সো এইভাবে কিন্তু পুরো বিষয়টা কি হচ্ছে বলতো, পুরো বিষয়টা সিকোয়েন্সিয়ালি আসছে। তাহলে একটি বিষয় তোমাদেরকে বুঝতে হবে, আমরা যদি জাবেদার সুন্দর মতো না বুঝি বা জাবেদার ধারণা যদি আমাদের পরিষ্কার না হয়, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না বলতো, আমরা খতিয়ান বুঝবো না। আর খতিয়ান যদি না বুঝি তাহলে কিন্তু রেওয়ামিল বোঝাটা আমাদের জন্য আরো অনেকটা কঠিন হয়ে যাবে। সো এই হচ্ছে জাবেদার রেওয়ামিলের একটি ধারণাগত বৈশিষ্ট্য। আমরা রেওয়ামিলের ছকটা যদি এখন দেখি, রেওয়ামিলের ছকে সেই এগেইন 5টা কলাম থাকে, অলরেডি বলে ফেলেছি। এটা দেখতে জাবেদার ছকের মতো, দেখতে জাবেদার ছকের মতো হলেও আসলে এখানে আমরা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করি না, এখানে জাস্ট কি করি, পুরো ব্যাপারটাকে সাজাই। পুরো ব্যাপারটাকে কি করি বলতো, লিস্ট করি। সো এইখানে হচ্ছে ক্রমিক নং, সিরিয়াল, আমি ইংরেজিতে লিখছি তবে তোমরা বাংলায় লিখবে, সিরিয়াল, ক্রমিক নং, তারপর হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। সো ডেবিট টাকা, ক্রেডিট টাকা, খতিয়ান পৃষ্ঠা, হিসাবের নাম। তোমরা কি জানো আমার আমার মেজো ভাইও কিন্তু ক্যামেরার ওপাশ থেকে আজকের এই ক্লাসটি করছে। সো আজকের এই ক্লাসটিতে যে শুধু তোমরা শিখছো তা না, আমার মেজো ভাইও এই ক্লাসটিতে শিখছে এবং ও আজকে রেওয়ামিলের কনসেপ্টটি ক্লিয়ার করছে। সো আশা করি ওর সাথে সাথে তোমরা উপকৃত হবে আজকের এই ক্লাসটি করে। সো এই ছকটা রেওয়ামিলে খুব প্রচলিত, রেওয়ামিল প্রস্তুত করার ক্ষেত্রে এই ছকটাই বেসিক্যালি আমরা ব্যবহার করি, তবে নট নেসেসারিলি এই ছকটাই আমাদের ব্যবহার করতে হবে, বাট পুরো বিশ্বব্যাপী এই ছকটা আসলে প্রচলিত। এরপরে আরো কিছু কিছু বিবরণ দেওয়া আছে, আর বেশ কিছু বিষয় এখানে উল্লেখ করা রয়েছে। তো রেওয়ামিল প্রস্তুত প্রণালী আমি আগেই বলেছি, রেওয়ামিল প্রস্তুত করা হয় খতিয়ান থেকে। খতিয়ানের হিসাবগুলোকে আমরা জাস্ট সিরিয়াল অনুযায়ী কি করি, রেওয়ামিলে সাজাই। তো রেওয়ামিলের ডেবিট পাশে কোন কোন হিসাবগুলো যাবে এবং ক্রেডিট পাশে কোন কোন হিসাবগুলো যাবে, এই বিষয়টা বলার আগে আমাদেরকে একটি কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। সেই কনসেপ্টটির নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আমি ঘরটা মুছে দিচ্ছি। আমাদেরকে যে কনসেপ্টটি বুঝতে হবে সেটাকে আমরা বলছি কি, বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় আসলে কি? বিক্রিত পণ্যের ব্যয়, ধরে নাও এই যে আমার কাছে এই মার্কারটা যে দেখছো, এই যে মার্কারটা, তো এই মার্কারটা আমি দোকানদারদের কাছ থেকে কিনেছি ধরে নিচ্ছি 50 টাকায়। তাহলে এই মার্কারটির বিক্রয় মূল্য কত ছিল? মার্কারটির বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। এই যে মার্কারটা, এই বিক্রয় মূল্য ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা দেখছি, অর্থাৎ এই মার্কারটা আমার কাছে বিক্রি করা হয়েছে 50 টাকায়। তো এই মার্কারটা বিক্রি করতে গিয়ে এর পেছনে, এই মার্কারটা কি তারা ফ্রিতে উৎপাদন করেছে? না, এই মার্কারটার পেছনে ব্যবসা প্রতিষ্ঠানে বেশ কিছু খরচ আছে। আমি ধরে নিচ্ছি ব্যবসা প্রতিষ্ঠানের এই মার্কারটার পেছনে খরচ ছিল 30 টাকা। এখন এই 30 টাকা কিভাবে খরচ হয়েছে? এই মার্কারটা তাদের উৎপাদন করতে হয়েছে, তাদের প্লাস্টিক কিনতে হয়েছে, তাদের এই মার্কারটার জন্য কালি কিনতে হয়েছে, তাদের এই মার্কারটার জন্য আরো অনেক কিছু এডিশনাল কিছু কাজ রয়েছে, স্টিকার লাগাতে হয়েছে মার্কারটার উপরে। এরপর কি করতে হয়েছে বলতো, এই মার্কারটা প্রত্যেকের দোকানে দোকানে পৌঁছে দিতে হয়েছে, সেখানে আরো কিছু এক্সট্রা খরচ হয়েছে। তো ওভারঅল সকল খরচের যোগফল আমি ধরে নিচ্ছি প্রতি মার্কারে 30 টাকা। তো এই মার্কারটা বিক্রি করতে গিয়ে তাদের খরচ কত হলো? 30 টাকা। তাহলে তারা বিক্রি করতে গিয়ে খরচ করলো 30 টাকা এবং তারা বিক্রি করলো কত টাকায়? 50 টাকায়। সো আমার প্রশ্ন হচ্ছে, এই যে 50 থেকে 30 বাদ দিলে আমি যে 20 টাকা পাচ্ছি, এই 20 টাকা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি? এই 20 টাকা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মুনাফা। এই 20 টাকা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি? মুনাফা। অর্থাৎ প্রতিটি কলম উৎপাদন করতে গিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কত টাকা মুনাফা হয়েছে। আর এই যে 30 টাকা, এটাকে মূলত বলা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় মানে হচ্ছে একটি পণ্য বিক্রি করতে গিয়ে, সেই পণ্যের পেছনে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কত ব্যয় হয়েছে। অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়কেই মূলত বলা হয়ে থাকে বিক্রিত পণ্যের ব্যয়। তো আশা করি সকলেই বুঝতে পেরেছো যে একটি পণ্যের ব্যয় রিলেটেড বিষয়টাকে, খরচটাকে বলা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তবে পুরো বিষয়টা আসলে অতটাও সহজ নয়, কারণ বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য একটি ফর্মুলা রয়েছে। ফর্মুলা কিন্তু একটাই, তবে ফর্মুলাটা মাথায় রাখতে হবে। আশা করি সকলেই কনসেপ্টটি বুঝেছো। এখন আমি একটি গোল্ডেন রুলস শেখাবো তোমাদের, গোল্ডেন রুলস। তো এই গোল্ডেন রুলসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এই গোল্ডেন রুলসটা যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে আমাদের জন্য শুধু বিক্রিত পণ্যের ব্যয় না, যে কোনো আইটেম খুঁজে বের করা, এটা বইতে নেই বেসিক্যালি, তো এই যে কোনো আইটেম খুঁজে বের করা আমাদের জন্য খুবই সহজ হবে। তো গোল্ডেন রুলসটা হচ্ছে,
প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়, আচ্ছা ক্রয়ের সাথে আনুষঙ্গিক খরচগুলো কিন্তু অন্তর্ভুক্ত, আমি সেটা লিখছি না আপাতত, সমান সমান সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে ব্যাপারটা কি হলো বলো? এখানে আমি একটা সমীকরণ লিখেছি, জাস্ট আর কিছুই না। আমি একটা সমীকরণ লিখেছি, যে সমীকরণে আসলে 4টা আইটেম রয়েছে। কয়টা? 4টা। আশা করি সকলেই বুঝতে পেরেছো। তো 4টা আইটেম রয়েছে এখানে। প্রথম আইটেমটি হচ্ছে প্রারম্ভিক মজুদ, এর পরবর্তী আইটেমটির নাম হচ্ছে ক্রয়। এই ক্রয়ের সাথে একটি বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন, এখানে যে শুধু যে পরিমাণ পণ্য ক্রয় করেছি সেটাই অন্তর্ভুক্ত নয়, এই ক্রয়ের সাথে কিন্তু প্রত্যক্ষ খরচগুলো অন্তর্ভুক্ত আছে। এটা আমি লিখিনি, বাট যদি আরেকটু ছোট করে লিখে দিই, ক্রয় প্লাস অন্যান্য আনুষঙ্গিক খরচাবলী। সো প্রত্যক্ষ খরচ সমূহ আমি ছোট করে লিখে দিচ্ছি, এই বিষয়টা কিন্তু একটু মিস করা যাবে না, হ্যাঁ। সো প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়, আর হচ্ছে এই পাশে কি আছে সমান সমান চিহ্নের সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয়। আশা করছি এই ইকুয়েশনটা বা সমীকরণটা সকলের কাছে পরিষ্কার, রাইট? আচ্ছা, আমরা তো ম্যাথ করেছি, আমরা বীজগণিতে কি দেখেছি, যখন কোনো রাশি সাইড চেঞ্জ করে তখন কি হয় বলতো, এর সাইন চেঞ্জ হয়ে যায়। সো একটা পজিটিভ কোনো একটা সংখ্যা, সেটা যদি সমান সমান চিহ্নের ওই পাশে চলে যায় তাহলে কি হয় বলতো, তাহলে সেটা কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। আর নেগেটিভ সংখ্যা যদি সাইড চেঞ্জ করে তাহলে কি হয়, সেটা পজিটিভ হয়ে যায়। আর এটা আমরা ম্যাথে দেখেছি। তো এখন আমাদের বের করতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। তো এই বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আমাদের কি করতে হবে, এই যে সমাপনী মজুদ নামক যে আইটেমটা এটার সাথে যোগ আছে, এটাকে সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে আসতে হবে, রাইট? এটা হচ্ছে আমরা বীজগণিতের কনসেপ্টটা ঠিক অ্যাকাউন্টিং এ আমরা কাজে লাগাচ্ছি। কেন লাগাচ্ছি? কারণ আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করব এখন। তো আমরা সমাপনী মজুদকে কি করলাম, সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে এলাম। তো এদিকে নিয়ে আসার পরে কি হবে বলতো, এটার সাইন ছিল আগে পজিটিভ, এটা এখন মাইনাস হয়ে যাবে। সো তার মানে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের একটি ফর্মুলা বের করে ফেললাম। ফর্মুলাটা কি, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় এবং অন্যান্য আনুষঙ্গিক খরচাবলী মাইনাস সমাপনী মজুদ পণ্য। আবার বলছি, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় এবং অন্যান্য আনুষঙ্গিক খরচাবলী মাইনাস সমাপনী মজুদ পণ্য। এইভাবেই আমরা কি বের করে ফেলছি বলতো, এইভাবেই আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করে ফেলছি। শুধু যে বিক্রিত পণ্যের ব্যয় এভাবে বের করতে পারবো তা নয়, এইভাবে কিন্তু আমরা চাইলে সমাপনী মজুদ পণ্য বের করতে পারি, রাইট? জাস্ট আমাদের কি করতে হবে, এটাকে তখন এই পাশে নিয়ে এসে মাইনাস করে দিতে হবে। আবার আমরা কিন্তু চাইলে প্রারম্ভিক মজুদও বের করতে পারি, কিভাবে, এইটাকে এই পাশে নিয়ে মাইনাস করে দিতে হবে। আবার আমরা কিন্তু ক্রয় এবং অন্যান্য আনুষঙ্গিক খরচাবলীর পরিমাণে বের করতে পারি, যদি আমরা প্রারম্ভিক মজুদকে সাইড চেঞ্জ করে এখানে নিয়ে এসে আমরা মাইনাস করে দিই। অর্থাৎ এই একটি সমীকরণ থেকে আমরা 4টা সূত্র বের করতে পারবো, রাইট? তার মানে আমাদের 4টা সূত্র আলাদা করে আর মুখস্থ করতে হচ্ছে না। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। 4টা সূত্র আমি একবারেই একটি সমীকরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, এবং এই একটি সমীকরণ বুঝলেই আমাদের জন্য পুরো এই বিষয়টি আমাদের জন্য পরিষ্কার হয়ে যাবে, এবং রেওয়া মিলে এই কনসেপ্টটা খুবই খুবই কাজে লাগবে। একটু পরেই আমি এই বিষয়টা ক্লিয়ার করছি। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের ফর্মুলাটা তো আমাদের কাছে ক্লিয়ার সো ফার, রাইট? আমাদের কি করতে হবে, সমাপনী মজুদকে এই পাশে এনে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। এখন বিক্রিত পণ্যের ব্যয় বলতে আমি বলেছিলাম যে একটি পণ্য বিক্রি করতে গিয়ে আমাদের আসলে যত ব্যয় হয়, কিভাবে ব্যয় হয় দেখো, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বছরের শুরুতে ব্যয় হচ্ছে এইটা, বছরের শুরুতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় হচ্ছে এইটা, এই যে এইটা প্রারম্ভিক মজুদ। তো এর সাথে আমি আরো কিছু আমি সারা বছর ধরে আরো কিছু ব্যয় করলাম, সারা বছর ধরে আরো কিছু ব্যয় করলাম। আমি বছর শেষে গিয়ে দেখলাম আমার কিছু পণ্য বিক্রি হয়নি। আমি একটি ম্যাথ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরে নিচ্ছি আমার সারা বছর ধরে প্রারম্ভিক মজুদ ছিল 1000 টাকা। 1000 টাকা আমার বছরের শুরুতে ছিল প্রারম্ভিক মজুদ। আমি সারা বছর ধরে আরো 500 টাকার কলম ক্রয় করেছি বা উৎপাদন করেছি ধরে নিচ্ছি, আর বছর শেষে গিয়ে দেখলাম 200 টাকার পণ্য রয়ে গেছে, 200 টাকার কলম রয়ে গেছে। এখন আমাকে বলো, এই যে 1500 টাকা, এই দুটোর যোগফল 1500 টাকা, এখান থেকে আমি 200 টাকা মাইনাস করলে কত হয়, 1300 টাকা। এই 1300 টাকা কোথায় গেল? এই 1300 টাকা কি হয়ে গেছে, সারা বছর ধরে বিক্রি হয়ে গেছে, রাইট?
এবং এই যে বিক্রি হয়ে গেছে এজন্যই আমরা কি পাচ্ছি না, এই দুটোর যোগফল থেকে এটা মাইনাস করলে বাকি 1300 টাকার হিসাব কিন্তু আমরা পাচ্ছি না। এই 1300 টাকা সারা বছর ধরে কি হয়ে গেছে, অলরেডি বিক্রি হয়ে গেছে। এবং এইটাকেই মূলত বলা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছি। সো আশা করছি সকলেই বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। এখন আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে, বিক্রিত পণ্যের ব্যয়ের আরেকটি নাম রয়েছে, এটার আরেকটি নাম রয়েছে যেই নামটিকে বলা হয় সমন্বিত ক্রয়। অনেকেই এই বিষয়টির দিকে আসলে খেয়াল রাখে না যে সমন্বিত ক্রয় বলতে আসলে কি বোঝায়। সমন্বিত ক্রয় আর বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু সেম, জাস্ট হচ্ছে এদের নামে পার্থক্য, আর কিছুই না। তাহলে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় এই দুটো কিন্তু সেম, এই দুটো কনসেপ্ট সেম, এই দুটো কনসেপ্টের ভিতর কোনো ঝামেলা নেই, কোনো ইস্যু নেই। অনেকের অনেক রকম প্রশ্ন রয়েছে, আমি কিছুক্ষণ পরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, কারণ খুব ঘন ঘন কমেন্ট পড়লে আসলে বক্তব্যের ফ্লো নষ্ট হয়। আমি আপাতত এইভাবেই যাচ্ছি, আমি কিছুক্ষণ পরে সবার কমেন্ট পড়ার চেষ্টা করব। সকলকে একটু ধৈর্য সহকারে বসার জন্য অনুরোধ করছি। এবং তোমরা সকলেই ভালো শিক্ষার্থী, তোমরা সকলেই ভালো, তোমরা সকলেই ধৈর্য সহকারে এই ক্লাসটি করছো আশা করছি। সো আমরা যেটা বলছিলাম, এই বিক্রিত পণ্যের ব্যয় বের করা এখন আমাদের জন্য অনেকটা সহজ। সো আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারি। এখন এদিকে আমাকে একটি বিষয় বলো যে বিক্রিত পণ্যের ব্যয় কোন কোন আইটেমগুলো যোগ অবস্থায় আছে। প্রারম্ভিক মজুদ, ক্রয়। কোন কোন আইটেমটা বা কোন কোন আইটেমগুলো মাইনাস অবস্থায় আছে। সমাপনী মজুদ পণ্য, কারণ আমরা সাইড চেঞ্জ করছি। তো আমরা সাইড চেঞ্জ করে কি করছি, আমরা সমাপনী মজুদ পণ্যকে ওই পাশে নিয়ে যাচ্ছি এবং এটা কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ে কিন্তু সমাপনী মজুদ অন্তর্ভুক্ত নেই। কেন? কারণ মাইনাস করে দিচ্ছি, এজন্য অন্তর্ভুক্ত নেই। তাহলে অন্যভাবে যদি ঘুরিয়ে প্রশ্নটা করি যে বিক্রিত পণ্যের ব্যয়ে অন্তর্ভুক্ত আছে কোনটা বা কোনগুলো, তাহলে অ্যান্সার হবে প্রারম্ভিক মজুদ এবং ক্রয়। আমি আবারও পুরো বিষয়টা আরেকবার রিক্যাপ করছি। বিক্রিত পণ্যের ব্যয়ে অন্তর্ভুক্ত নেই কোনটা, সমাপনী মজুদ পণ্য। কেন? বাদ দিয়ে দিচ্ছি, মাইনাস করে দিচ্ছি। তাহলে অন্তর্ভুক্ত আছে কোনটা বা কোনগুলো, প্রারম্ভিক মজুদ এবং ক্রয়। তাহলে এখানে একটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যখন রেওয়া মিলে বিক্রিত পণ্যের ব্যয় আসবে বা আমরা আনবো, তখন যদি আমরা প্রারম্ভিক মজুদ এবং ক্রয়কে নিয়ে আসি, তাহলে কি ঝামেলাটা হচ্ছে বলতো, আমরা ডাবল ক্যালকুলেশন করছি, আমরা দুইবার নিয়ে আসছি। অলরেডি বিক্রিত পণ্যের ব্যয় এই দুটো অন্তর্ভুক্তই আছে, এটা আমরা সূত্র থেকেই দেখছি। এরপরেও আমরা যদি এইটার পরে আবার এই দুটো আইটেমকে নিয়ে আসি, তাহলে কি ঝামেলাটা হচ্ছে, আমরা ডাবল ক্যালকুলেশন করছি, আমরা দুটো আইটেম দুইবার করে নিয়ে আসছি। এর ফলে কিন্তু কি হবে না বলতো, হিসাব কিন্তু শুদ্ধ হবে না বা হিসাবে কিন্তু পারফেকশন থাকবে না। তো এজন্য নিয়ম হচ্ছে যখন আমরা রেওয়া মিলে বিক্রিত পণ্যের ব্যয় আনবো, তখন এই দুটো আনা যাবে না, প্রারম্ভিক মজুদ এবং ক্রয় আনা যাবে না। আনলে ডাবল ক্যালকুলেশন হবে, কারণ অলরেডি এই দুটো এটার ভিতর আছে। তাহলে আবার যদি পুরো বিষয়টা বলি, যখন রেওয়া মিলে বিক্রিত পণ্যের ব্যয় আসবে, তখন এই দুটো আসবে না, আসবে কোনটা, সমাপনী মজুদ পণ্য। কারণ সমাপনী মজুদ পণ্য কিন্তু এর ভিতর অন্তর্ভুক্ত, তখন আনতে হবে। কখন? যখন আমরা রেওয়া মিলে বিক্রিত পণ্যের ব্যয়কে নিয়ে আসব। যদি এখন আমি বলি যে বিক্রিত পণ্যের ব্যয় আনবো না, বা প্রশ্নে দেওয়া নেই বা আমাদের অঙ্কে দেওয়া নেই বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে কি হবে, তাহলে এটাও আসবে, কিন্তু এটা আসবে না, সমাপনী মজুদ পণ্য তখন আসবে না। তো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের একটি ব্যাপার হলো, বা আমাদের হিসাব রক্ষণের ক্ষেত্রে একটি ব্যাপার হলো, আমরা রেওয়া মিলে সেই সকল হিসাবগুলোকেই নিয়ে আসি যেগুলোর জন্য আমরা খতিয়ান রাখি। আমি আবার বলছি, আমরা রেওয়া মিলে সেই সকল হিসাবগুলোকে আনি যেগুলোর জন্য আমরা হিসাব রাখি বা আমরা খতিয়ান রাখি। এখন সমাপনী মজুদ পণ্য নামে আমরা কোনো খতিয়ান হিসাব রাখি না, কারণ সমাপনী মজুদ পণ্য মানেই হচ্ছে বছর শেষে যে পরিমাণ পণ্য অবিকৃত আছে বা বিক্রি হয়নি। আমরা এটা কিভাবে বের করি? আমরা এটা বের করার জন্য আমাদের গুদামে যাই, আমাদের গোডাউনে যাই,
দেখি কতগুলো পরিমাণ পণ্য এখনো বিক্রি হয়নি, আমরা জাস্ট সেই পণ্যগুলোকে কি নামে লিখি, সমাপনী মজুত পণ্য, এবং সমাপনী মজুত পণ্য আমাদের জন্য চলতি সম্পদ। তার মানে এই সমাপনী মজুত পণ্য নামে আমরা কিন্তু আলাদা কোনো খতিয়ান হিসাব রাখি না। যেহেতু রাখি না সেহেতু সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না, নরমালি আসে না। সো যখন সমাপনী মজুদ আসে না তখন এই দুটো আসবে, আর যখন সমাপনী মজুদ পণ্য আসবে তখন এইটাও আসবে, এবং এইটা থাকার ফলেই সমাপনী মজুদ পণ্য আসবে, তখন এই দুটো আসবে না। তাহলে পুরো বিষয়টা যদি আবার আরো সহজ করে বলি, রেওয়া মিলে হয় এই দুটো আসবে নয় এই দুটো আসবে, হয় এই দুটো নয় এই দুটো। কখনোই কি হবে না বলতো, এই চারটির ভিতর তিনটে আইটেম কখনো একই সাথে রেওয়া মিলে আসবে না। আশা করছি সকলেই এই পুরো বিষয়টা ধরতে পেরেছো, যদি সমীকরণটা তোমরা অনেকেই বুঝে থাকো। আচ্ছা, তাহলে হয় প্রারম্ভিক মজুদ ক্রয় রেওয়া মিলে আসবে, নয় সমাপনী মজুদ এবং বিক্রিত পণ্যের ব্যয় রেওয়া মিলে আসবে। আশা করছি সকলের কাছে পুরো বিষয়টা পরিষ্কার। সো এইটা ক্লিয়ার করার পরে এখন আমরা বলতে পারি যে রেওয়া মিলের ডেবিট আইটেম কোনগুলো, রেওয়া মিলের ক্রেডিট আইটেম কোনগুলো। এরপরে আমরা মোটামুটি একটা ম্যাথ করব এবং আশা করছি সকলের কনসেপ্ট সেই পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা এসএসসি ক্লাসের জন্য করছি রেওয়া মিল। এখন আমাদের ডেবিট আইটেমগুলো একটু মাথায় রাখতে হবে। রেওয়া মিলের কোন কোন হিসাবগুলো, আমি যদি আবার একটু সহজ করে বলি, কোন কোন হিসাবগুলো রেওয়া মিলের ডেবিট পাশে বসে, কোন কোন হিসাবগুলো রেওয়া মিলের ডেবিট পাশে বসে। প্রথমেই যে হিসাবগুলো আসবে সেগুলো হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, অর্থাৎ যেটাকে আমরা হিসাব সমীকরণে এ দ্বারা প্রকাশ করে থাকি, অ্যাসেটস। সেটা চলতি সম্পদ হোক, সেটা দীর্ঘমেয়াদী সম্পদ হোক, সেটা বিনিয়োগ হোক, ভুয়া সম্পত্তিও হতে পারে। তো যেটাই হোক না কেন সেটা কিন্তু রেওয়া মিলের ডেবিট পাশে আসবে। কেন? কারণ যখন আমরা কোনো সম্পত্তির খতিয়ান প্রস্তুত করি সব সময় ডেবিট পাশ বড় হয়, এটা সব সময়। ক্রেডিট পাশ বড় হওয়াটা খুবই রেয়ার, খুবই রেয়ার, মানে নরমালি হয় না, আর হয়ও না আসলে। সো সবসময় কি হয় বলতো, সম্পত্তি হিসাবগুলোর ডেবিট পাশ, খতিয়ান যদি প্রস্তুত করি আমরা, এর ডেবিট পাশ সবসময় বড় হয়। এজন্য সকল সম্পত্তি হিসাব কি হয় বলতো, রেওয়া মিলের ডেবিট পাশে আসে, রেওয়া মিলের ডেবিট পাশে আসে। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া তাহলে ব্যাংক হিসাবের ক্ষেত্রে কি আপনি একই কথা বলবেন? ব্যাংক হিসাব কি সবসময় ডেবিট ব্যালেন্স হয়? না, ব্যাপারটা এরকম নয়। ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখি কখনো ডেবিট পাশ বড় হয় ব্যাংক হিসাবের ক্ষেত্রে, কখনো ক্রেডিট পাশ বড় হয়। এটা আমরা নগদান বই থেকে দেখে এসেছি। আশা করছি যারা নগদান বই পড়েছো তারা এই বিষয়টা ধরতে পারছো। সো ব্যাংক হিসাবের ক্ষেত্রে কি হয়, ব্যাংক হিসাবের ক্ষেত্রে ডেবিট পাশ বড় হওয়া মানে হলো আমাদের ব্যাংকে যথেষ্ট পরিমাণ টাকা আছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকে যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে। এটা যখন ব্যাংক হিসাবে ডেবিট পাশটা বড় হয় খতিয়ানের। যদি ক্রেডিট পাশ বড় হয় এর মানে কি জানো, আমাদের ব্যাংকে যত টাকা আছে তার চেয়ে বেশি টাকা আমরা উঠিয়ে এনেছি। এটাকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। তো আমরা ব্যবসায় উদ্যোগে পড়েছি যে ব্যাংকের হিসাব 3 রকম হতে পারে। এর ভিতর একটি হিসাব ছিল চলতি হিসাব। তো চলতি হিসাবে আমরা এই সুবিধাটা পাই যে যদি আমাদের ব্যাংকে 10,000 টাকা জমা থাকে তাহলে আমরা চাইলে ব্যাংক ম্যানেজারের অনুমতি নিয়ে আমরা 11,000 টাকা তুলতে পারি। তাহলে দেখো আমাদের হিসাবে ছিলই 10,000 টাকা, আমরা উঠাচ্ছি কত টাকা, 11,000 টাকা। তাহলে এই যে বাকি এক্সট্রা 1,000 টাকা, এই 1,000 টাকা কি বলতো, এই 1,000 টাকা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এক প্রকার দায়, অবভিয়াসলি ঋণ বলা যেতে পারে, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন বা ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন বলি সহজ কথায়। সো ব্যাংক হিসাবের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা, এই বিষয়টা এই জন্য ক্লিয়ার করে নিলাম। না হলে অনেকেই কমেন্টে বলবে যে ভাই আপনি ভুল বলেছেন, আপনি ভুল পড়িয়েছেন। তো এই জন্যই শুরুতেই ব্যাপারটা ক্লিয়ার করে নেওয়া। সো সকল সম্পত্তি হিসাব কি হয় বলতো, রেওয়া মিলে ডেবিট পাশেই বসে। এখন সম্পত্তি হিসাবের ক্ষেত্রে কি কি হতে পারে বলতো, আসবাবপত্র হতে পারে, দেনাদার হতে পারে, আসবাবপত্র স্থায়ী সম্পদ। এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, আচ্ছা সুনাম রেওয়া মিলের কোন পাশে আসবে, সকলে কমেন্ট করে জানিয়ে দাও। সুনাম রেওয়া মিলের কোন পাশে আসবে, ডেবিট পাশে না ক্রেডিট পাশে? সকলে কমেন্ট করে জানিয়ে দাও। তো এই প্রশ্নটির উত্তর দেওয়ার আগে আমাদের বুঝতে হবে যে সুনাম কি।
সুনামের বৈশিষ্ট্যটা আগে বুঝতে হবে, তারপর হচ্ছে আমরা সুনাম কোন পাশে বসবে সেটা আমরা বুঝাতে পারবো। সুনাম আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি অস্পর্শনীয় সম্পদ, যেটাকে আসলে আমরা চোখে দেখতে পাই না বা যেটাকে টাচ করতে পারি না। তবে সুনাম আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অনেক কার্যকরী একটি সম্পদ। এই জন্য আমরা কি করি, সুনামকে আমরা অস্পর্শনীয় সম্পদ হিসেবে বিবেচনা করি বা চিন্তা করি। তাহলে যদি তাই হয়ে থাকে, তাহলে এটাকে রেওয়ামিলের ডেবিট পাশে বসবে না ক্রেডিট পাশে বসবে? অবশ্যই ডেবিট পাশে বসবে। আচ্ছা, তোমাদেরকে যদি এখন আমি প্রশ্ন করি, আচ্ছা ট্রেডমার্ক আমি যদি নামটা লিখি ট্রেডমার্ক রেওয়ামিলের কোন পাশে বসবে? ট্রেডমার্ক কি সেটা আগে একটু বুঝি। ট্রেডমার্ক হচ্ছে কোন পণ্যের লোগো বা চিহ্ন। যেমন প্রাণের জুসের যে বোতল, সেখানে যদি আমরা লোগোটা দেখি তাহলে আমরা বুঝতে পারি যে এটা প্রাণ কোম্পানির কিছু। বা কোথাও যদি আমরা প্রাণ কোম্পানির লোগো দেখি আমরা বুঝে যাই যে সেটা কি, সনি। আমাদের অনেকেরই বাসায় সনি টিভি রয়েছে। এই সনি লেখাটা দেখলেই আমরা বুঝি যে না, সনি হচ্ছে একটা ইলেকট্রনিক্স কোন প্রোডাক্ট উৎপাদনকারী কিছু, বা আমাদের বাসার টিভিটা কিন্তু সনি। এইভাবে কিন্তু আমাদের মাথায় ক্যাচ করে পুরো বিষয়টা, রাইট? ওয়ালটন দেখলে আমরা একইভাবে বুঝি পুরো বিষয়টা। সো ওয়ালটন দেখলে কি কারো খাবারের কোনো প্রোডাক্টের নাম মনে পড়ে? আশা করছি কারো পড়ে না, ইটস হাইলি আনলাইকলি। সো ওয়ালটন, এই লোগোটা দেখলে আমাদের মাথায় ভেসে আসে যে ওয়ালটন একটি ইলেকট্রনিক্স বা পণ্য উৎপাদনকারী একটি ব্যবসা প্রতিষ্ঠান। তো এই পুরো বিষয়টা কিন্তু আসলে লোগোর সাথে বা একটি পণ্যের লোগো, প্রতীক বা চিহ্নের ক্ষেত্রে সংযুক্ত। যে লোগোটা দেখলে আমরা ওই ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পর্কে আইডিয়া করতে পারি, বা ওই ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যগুলো সম্পর্কে আমাদের মনে কিন্তু আইডিয়া ভেসে ওঠে। তাহলে ট্রেডমার্ক আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি সম্পদ। কেন? কারণ এই ট্রেডমার্ক ব্যবহার করার ফলে বা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তখন কিন্তু ক্রেতারা আকৃষ্ট হবে। অনেকেই আছে শুধু লোগো দেখে আকৃষ্ট হয় সেই পণ্যের জন্য। সো লোগো একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এই জন্য একটি ব্যবসা প্রতিষ্ঠান কি করে বলতো, এটাকে সম্পদ হিসেবে কনসিডার করে, কারণ ওই লোগোটার উপর তাদের অধিকার রয়েছে। তাহলে ট্রেডমার্ক কোথায় যাবে? রেওয়ামিলের ডেবিট পাশে যাবে। আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি লাইসেন্স এটা রেওয়ামিলের কোন পাশে যাবে? লাইসেন্স হচ্ছে আমাদের গাড়ির ক্ষেত্রে দরকার হয়, বা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স দরকার হয়। সো লাইসেন্স কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি সম্পদ বলে গণ্য হবে। কেন? কারণ হচ্ছে লাইসেন্স ব্যবহার করা ছাড়া তো অবভিয়াসলি আমরা ব্যবসা করতে পারবো না। আর ধরে নিচ্ছি আমি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি গাড়ি কিনেছি, তো এই যে গাড়ি কিনলাম, তো এই গাড়ির জন্য আমাকে লাইসেন্স করতে হলো। তো এই লাইসেন্স তখন আমার জন্য কি হবে বলতো? সম্পদ বলে গণ্য হবে, কারণ এই লাইসেন্সটা করা ব্যতীত আমি সেই গাড়িটা বৈধভাবে চালাতে পারতাম না। সো এই লাইসেন্স তখন আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি অস্পর্শনীয় সম্পদ বলে গণ্য হবে। প্যাটেন্ট আমরা সকলেই প্যাটেন্ট শব্দটার সাথে পরিচিত। সো তোমাদেরকে একটি স্টোরির মাধ্যমে যদি প্যাটেন্ট কি সেটা বোঝাতে চাই, আমরা সকলেই বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর নাম শুনেছি, রাইট? সো এই স্যার জগদীশ চন্দ্র বসু কেন বিখ্যাত সকলেই জানি। তিনি প্রথম বলেছিলেন বা তিনি বলতে পেরেছিলেন সঠিকভাবে যে উদ্ভিদেরও প্রাণ আছে, গাছেরও প্রাণ আছে, এবং তিনি একটি যন্ত্র আবিষ্কার করার মাধ্যমে এই বিষয়টা পুরো বিশ্ববাসীর সামনে তিনি পরিষ্কারভাবে তুলে ধরেছিলেন। তো তোমরা হয়তো অনেকেই জানো যে স্যার জগদীশ চন্দ্র বসু তিনি কিন্তু রেডিও আবিষ্কার করেছিলেন, এবং এই বেতার আবিষ্কার করার মাধ্যমে তিনি কিন্তু সক্ষম হয়েছিলেন যে এক স্থান থেকে আরেক স্থানে তিনি বেতার তরঙ্গের মাধ্যমে তিনি তথ্য আদান প্রদান করতে পেরেছেন। কিন্তু ব্যাপারটা যেখানে ঝামেলা হয় সেটা হচ্ছে যে তিনি এটা প্যাটেন্ট না করে তিনি লন্ডনে খুব সম্ভবত কোন একটা জায়গায় একটি সম্মেলনে গিয়েছিলেন। তো এর মধ্যেই, ঠিক এই সময়কার মধ্যেই ইতালিতে মার্কনি নামক একজন বিজ্ঞানী তিনি কিন্তু কি করে ফেলেন, এই রেডিও আবিষ্কার করে ফেলেন, এবং এই রেডিওটা নিজের নামে প্যাটেন্ট করে ফেলেন। এজন্য তুমি যদি কখনো গুগল করো, গুগলে গিয়ে সার্চ দাও যে হু ইনভেন্টেড রেডিও, কে রেডিও আবিষ্কার করেছিলেন, তখন কিন্তু নাম আসবে মার্কনির। কিন্তু স্যার জগদীশ চন্দ্র বসু যদি তখনই লন্ডনে বা সেই কনফারেন্সে যাওয়ার আগে তিনি যদি তখনই এই বিষয়টা তখন প্যাটেন্ট করে ফেলতেন, তাহলে কিন্তু আজকে আমরা এই যে এত বছর পরে আমরা যদি গুগলে সার্চ দিতাম, তখন কিন্তু আমাদের বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর নামে আসতো, তিনি বেতার আবিষ্কার করেছেন, এবং এই বিষয়টা আশা করি সকলের কাছে পরিষ্কার। তাহলে প্যাটেন্ট কি? প্যাটেন্ট হচ্ছে একটি নতুন আবিষ্কারের ক্ষেত্রে একটি পণ্য নতুন আবিষ্কার যেটা আগে কখনোই ছিল না। যেমন মার্কনি বেতার আবিষ্কার করার আগে কিন্তু মানুষজন কিভাবে যোগাযোগ করতো? টেলিগ্রাফের মাধ্যমে যোগাযোগ করতো। সো তখন কি হলো, তখন যোগাযোগ ব্যবস্থা একটা আমূল পরিবর্তন সাধিত হলো। তো এই প্যাটেন্ট আবিষ্কারের ফলে কি হলো বলতো, এই প্যাটেন্টের ফলে
অনেকে নতুন নতুন আবিষ্কার করতে অনুপ্রাণিত হলো, এবং প্যাটেন্ট বলতে আশা করি সকলেই বুঝে গেছো তাহলে যে নতুন কোন আবিষ্কারের ক্ষেত্রে আমার অধিকার। সো নতুন আবিষ্কারের অধিকার কি বলা হয়? প্যাটেন্ট। নতুন আবিষ্কারকে প্যাটেন্ট বলে না, নতুন আবিষ্কারের উপর আমার অধিকার, আমার একচ্ছত্র অধিকারকে বলা হচ্ছে প্যাটেন্ট। অর্থাৎ আমার অনুমতি ব্যতীত এইটা কেউ ব্যবহার করতে পারবে না, বা আমি সেটা যদি ওপেনলি বলে দিই তাহলে হচ্ছে তারা ইউজ করতে পারবে। প্যাটেন্ট হচ্ছে মূলত এই বিষয়টা। তার মানে প্যাটেন্ট আমার জন্য সম্পদ, আমার জন্য কি সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তাহলে কি সম্পদ। সো আমি এই সেন্সেই মূলত প্যাটেন্ট কি বা প্যাটেন্ট কোন পাশে বসবে সেটা আস্ক করেছি। সো সকলে একটু কমেন্টে জানিয়ে দিবে। আশা করছি সকলেই বুঝতে পেরেছো যে প্যাটেন্ট কোন পাশে এখন বসে দেওয়ার কথা। প্যাটেন্ট ডেবিট পাশেই বসবে একটি র মিলে। সো এরকম আরো অনেক সম্পদ রয়েছে, অনেক ভুয়া সম্পদ রয়েছে, যেগুলো আমরা যেমন প্রাথমিক খরচ একটি ভুয়া সম্পদ। তো এই প্রাথমিক খরচ কোন পাশে বসবে? র মিলের ডেবিট পাশে বসবে। অর্থাৎ সম্পত্তি মানেই হচ্ছে র মিলের ডেবিট পাশ। আশা করছি সকলের কাছে পুরো বিষয়টা পরিষ্কার। এরপর আসি আমরা খরচ হিসাবগুলোকে নিয়ে। খরচ হিসাবগুলোকে আমরা হিসাব সমীকরণে ই দ্বারা প্রকাশ করি, রাইট? আমরা কি দ্বারা প্রকাশ করি? ই, অর্থাৎ এক্সপেন্স। আমরা খরচ হিসাবগুলোকে হিসাব সমীকরণে আমরা এক্সপেন্স নামে প্রকাশ করে থাকি। তো এই যে এক্সপেন্স, এটার ফলে কি হচ্ছে বলতো? আমাদের মালিকানা সত্ত্ব কমে যাচ্ছে। তো আমরা যদি ওই হিসাব সমীকরণটাকে সাইড চেঞ্জ করি, অর্থাৎ ইটাকে ডান পাশ থেকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি, তখন কিন্তু এটা এ এর সাথে পজিটিভ ফিগারে আসে, অর্থাৎ এ প্লাস ই হয়, রাইট? সো খরচ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি হবে বলতো? ডেবিট হবে। খতিয়ানে এটা ডেবিট ব্যালেন্সই হয়, আর হচ্ছে এটা রেওয়া মিলে ডেবিট পাশে বসবে। কেন বসবে? আশা করি সকলেই বুঝতে পেরেছো, কারণ এটা খতিয়ান থেকে আসে, বেসিক্যালি সবকিছু ঘুরে ফিরে। তো খরচ হিসাবের বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে। ক্রয় দেওয়া আছে, প্রারম্ভিক মজুদ দেওয়া আছে। প্রারম্ভিক মজুদ হচ্ছে গত বছরে যেটা আমাদের জন্য ছিল সমাপনী মজুদ, সেটা পরবর্তী বছরে গিয়ে হয়ে যায় প্রারম্ভিক মজুদ, অর্থাৎ পরবর্তী বছরের শুরুতে। মজুরি দেওয়া আছে, বেতন দেওয়া আছে, বিজ্ঞাপন, ভাড়া। এখানে আবার খরচের বেশ কিছু ক্লাসিফিকেশন রয়েছে, যেগুলো আমরা পরবর্তীতে যখন আমরা চূড়ান্ত হিসাব করব তখন আমরা এই বিষয়গুলো শিখব। অবচয় আছে। অবচয় কি? আমরা গত কয়েক ভিডিও আগে ক্লিয়ার করেছিলাম। অবচয় হচ্ছে সম্পত্তির মূল্য বন্টন প্রক্রিয়া। যারা লাইভ ক্লাসটি দেখোনি এখনো, চট করে লাইভ ক্লাসটি দেখে নিও এই ক্লাসটি শেষ হওয়ার পরে। কুরিন বাট্টা। কুরিন কি? কুরিন হচ্ছে দেনাদারের কাছ থেকে যেই টাকাটা কখনোই পাওয়া যাবে না বলে ধরে নেওয়া হয়, বা মোটামুটি আমরা নিশ্চিত যে দেনাদারের কাছ থেকে এই টাকাটা আমরা আর আদায় করতে পারবো না। তো এটাকে কুরিন নামেও বলা হয়ে থাকে, অনাদায়ী পাওনা বলা হয়ে থাকে, অনাদায়ী দেনাও বলা হয়ে থাকে, সন্দেহজনক পাওনা বলা হয়ে থাকে, সন্দেহজনক দেনাও বলা হয়ে থাকে। অনেকগুলো নাম রয়েছে, বাট ঘুরে ফিরে বিষয়টা আসলে একই। তো আমরা খরচগুলো দেখলাম যে সকল খরচ রামেলে ডেবিট পাশে আসে, কারণ সবকিছু আসলে খতিয়ান থেকে, কারণ খতিয়ানে এগুলো ডেবিট পাশটাই বড় হয়। এরপরে আমরা যদি দেখি কোনো অগ্রিম খরচ। আচ্ছা, অগ্রিম খরচকে আলাদা করে কোনো ক্যাটাগরি দেওয়ার কোনো মানে হয় না। কেন? কারণ অগ্রিম খরচ আসলে সম্পদ। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অগ্রিম খরচগুলো কি? অগ্রিম খরচগুলো আমাদের বইতে অবশ্য আলাদা একটি ক্যাটাগরি বলে দেওয়া আছে, তবে অগ্রিম খরচগুলো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য চলতি সম্পদ। যেহেতু চলতি সম্পদ, সেহেতু আমি আর আলাদা করে কোনো ক্যাটাগরি লেখার প্রয়োজন মনে করছি না। তোমরা সকলে এক্সাম্পলগুলো দেখলেই বুঝতে পারবে। বকেয়া আয়, এটাকেও আলাদা করে কোনো ক্যাটাগরিতে লেখার দরকার পড়ে না, কারণ বকেয়া আয় আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি বলতো? চলতি সম্পদ। অর্থাৎ এমন একটা আয় যেটা আমাদের এখনো পাওনা বাকি, এখনো পাইনি, আমরা হয়তো পরবর্তী হিসাবকালে পাবো, কিন্তু এই হিসাবকালে এখনো পর্যন্ত সেই আয়টা আমরা পাইনি। তাহলে বকেয়া আয় আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি হিসেবে গণ্য হবে? সম্পদ হিসেবে গণ্য হবে। আচ্ছা, তারপর আরো বেশ কিছু হিসাব রয়েছে, যেমন বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত কেন ডেবিট হয় জানো? কারণ হচ্ছে বিক্রয় হিসাব হয় ক্রেডিট, আয় যেহেতু ক্রেডিট হয়, আয়ের ফেরত কি হবে বলতো? এর উল্টো হবে, অর্থাৎ ডেবিট হবে। আয় যেহেতু ক্রেডিট, আয়ের ফেরত হবে কি? ডেবিট, অর্থাৎ জাস্ট এর উল্টো। উত্তোলন, মূলধন যদি হয় ক্রেডিট, অর্থাৎ মূলধন আনলে যদি ব্যবসা প্রতিষ্ঠানের দাবি বেড়ে যায় ব্যবসা প্রতিষ্ঠানের উপর, তাহলে মূলধন ক্রেডিট হবে, এবং মূলধনের ঠিক বিপরীত হচ্ছে উত্তোলন। তাহলে উত্তোলন কি হবে বলতো? উত্তোলন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ডেবিট হবে, কারণ উত্তোলন হচ্ছে ঠিক মূলধনের বিপরীত। তো আমরা ড্রামেলের ডেবিট পাসগুলো নিয়ে এতক্ষণ পর্যন্ত কথাবার্তা বললাম। আশা করছি সকলের কাছে পরিষ্কার। যারা আগে এই বিষয়গুলো জানো তাদের কাছেও অনেক ইস্যু আশা করি ক্লিয়ার হওয়ার কথা। তবে যারা আজকে নতুন করে শিখলে তাদের জন্য শুভকামনা, কারণ তুমি রেওয়ামিল শেখার পথে আরো এক ধাপ এগিয়ে গেলে। তাহলে আমরা ডেবিট পাসটা দেখলাম। এই পর্যায়ে আমি একটু কমেন্ট বক্সটা পড়ে আসি। অনেকেরই হয়তো কমেন্ট রয়েছে, অনেকে বলেন যে ভাইয়া কমেন্ট পড়েন না কেন। আসলে কমেন্ট পড়লে বক্তব্যের ফ্লোতে একটু সমস্যা হয়। এখন আমি একটু চট করে কমেন্টটা পড়ে আসছি।
সো এখানে প্যাটেন্ট ডেবিট পাশে হবে, হ্যাঁ অনেকেই কয়েকজন অ্যান্সার দিয়েছেন যে সুনাম ডেবিট পাশে, প্যাটেন্ট ডেবিট পাশে, অনেকেই দেখছেন। সম্পদ আর দায় আর মালিকানা সত্ত্ব সমান হয় কেন, একজন আমাকে প্রশ্ন করেছেন যে সম্পদ দায় আর মালিকানা সত্ত্ব কেন সমান হয়। ভাই এইটা আসলে রেয়ামিলের আলোচ্য বিষয়বস্তু নয়। এটা গত লাইভ ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, কারণ গত লাইভ ভিডিওতে আমাদের ক্লাসটি হয়েছিল ইসের ওপরে, কি বলে, দুতরফা দাখিলা পদ্ধতির ওপরে। সো ওই ভিডিওটা আপনি চাইলে দেখে আসতে পারেন। ওই ভিডিওটা দেখলে, আচ্ছা আপনি এক কমেন্ট অনেকবার করছেন যার ফলে আমার একটু কমেন্ট পড়তে সমস্যা হচ্ছে। সো এই কমেন্টটা হচ্ছে এই কমেন্টটা আপনি গত ভিডিওতে একটু দেখে আসেন, আশা করছি সকলেই পুরো বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা তাহলে আমরা সোফার কি কি নিয়ে আলোচনা করলাম, আমরা রেয়ামিলের ডেবিট পাসগুলো নিয়ে আলোচনা করলাম, কোন কোন হিসাবগুলো রেয়ামিলের ডেবিট পাশে বসে, এই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হলো। এখন আমরা দেখবো রেয়ামিলের ক্রেডিট পাশে কি কি বসে, জাস্ট এর উল্টো। যদি ডেবিট পাস বুঝে থাকো তাহলে ক্রেডিট পাস কোনো কারণ নয়, কোনো ব্যাপারই নয়, তাহলে খুবই ইজি। সো রেয়ামিলের ক্রেডিট পাশে কি কি বসবে, সকল আয়বাচক হিসাবগুলো বসবে, আয়বাচক হিসাব, আয় যেটাকে আমরা বলছি ইনকাম, সকল দায় বসবে। যে এটা আসলে আমরা পুরো হিসাব সমীকরণ থেকে আসলে দেখতে পারি। হিসাব সমীকরণের ডান পাশে যেই আইটেমগুলো রয়েছে অর্থাৎ এল এবং ও ই, ওগুলোই কি হচ্ছে বলতো, রেয়ামিলে ক্রেডিট হচ্ছে। তবে ওখানে যেগুলো মাইনাস ফিগার আছে সেগুলো ক্রেডিট হচ্ছে না। আর সম্পত্তি পাশে যেগুলো রয়েছে বা অ্যাসেট পাশে অর্থাৎ হিসাব সমীকরণের বাম পাশে যেগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে, ঘুরে ফিরে রেয়ামিলের ডেবিট পাশে বসছে। তো সবগুলো কিন্তু আসলে ঘুরে ফিরে হিসাব সমীকরণের সাথে রিলেটেড। গত লাইভ ভিডিওতে আসলে আমি হিসাব সমীকরণ পড়ায় অনেকেই মনক্ষুণ্ণ হয়েছিলেন, অনেকেই বলেছিলেন যে হিসাব সমীকরণের আলোচনা আপনি করছেন, এটা সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক। কিন্তু আসলে অপ্রাসঙ্গিক নয়, কেন? কারণ দেখো এই যে ঘুরে ফিরে সবকিছু কিন্তু আসলে হিসাব সমীকরণের সাথে রিলেটেড। একটি হিসাব সমীকরণ যদি আমরা বুঝি, খতিয়ান রেয়ামিল চূড়ান্ত হিসাব আমাদের জন্য কোনো কারণই নয়, কোনো ব্যাপারই নয় আসলে আমাদের জন্য প্রস্তুত করা। তাহলে আয় হিসাবগুলো আমরা রেয়ামিলের ক্রেডিট পাশে বসাচ্ছি। কেন? কারণ আয়ের জাবেদা যদি দেখি, ফর এক্সাম্পল বিক্রয় করা হলো, বিক্রয় হিসাব কি করি, ক্রেডিট করি না ডেবিট করি? ক্রেডিট করি। ভাড়া পাওয়া গেল, প্রাপ্ত ভাড়া কি ডেবিট করি নাকি ক্রেডিট করি? ক্রেডিট করি। ডেবিট করি কি, নগদান হিসাব, যদি নগদ টাকা পেয়ে থাকি তাহলে নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত ভাড়া হিসাব ক্রেডিট। একইভাবে আমরা যতগুলো হিসাব দেখে থাকি বা যতগুলো আয় হিসাব দেখে থাকি, প্রত্যেকটা ক্ষেত্রে কি হয় বলতো, আয় হিসাবগুলো ক্রেডিট হয়, আয় হিসাবগুলো ক্রেডিট হয়। এবং এই যে ক্রেডিট হওয়া, এটা কিন্তু পরবর্তীতে খতিয়ানেও ইম্প্যাক্ট ফেলে। খতিয়ানে ইম্প্যাক্ট ফেলে কিভাবে? খতিয়ানে তখন ক্রেডিট পাশটা বড় হয়ে যায়, আর এর ফলেই আমরা রেয়ামিলে কি করি বলতো, আয় হিসাবকে ক্রেডিট পাশে বসাই। সো রেয়ামিল প্রস্তুত করার আগে, বুঝার আগে আমাদের জাবেদা খতিয়ান বুঝে আসতে হবে, দেন আমরা কি করতে পারবো, রেয়ামিলে প্রবেশ করতে পারবো। তাহলে সকল আয় হিসাব রেয়ামিলে ক্রেডিট হবে, ওকে ফাইন। সকল দায় হিসাব, সেটা কি কি হতে পারে, পাওনাদার হতে পারে আমাদের জন্য। পাওনাদারের আরেক নাম হচ্ছে প্রদেয় হিসাব। অনেকেই প্রদেয় হিসাব আর প্রদেয় বিলকে আসলে গুলিয়ে ফেলে, যে প্রদেয় হিসাব কি আর প্রদেয় বিল বা প্রদেয় নোট কি, এই দুটো বিষয় একটু আলাদা। প্রদেয় হিসাব হচ্ছে একজন ব্যক্তি যার কাছ থেকে আমরা বাকিতে ক্রয় করেছি, অর্থাৎ তিনি আমাদের জন্য পাওনাদার। তবে প্রদেয় বিল বা নোট হচ্ছে একটা দলিল, এটাও পাওনাদারের মতোই কাজ করে আসলে, এটা ইনফ্যাক্ট পাওনাদারই, তবে এটাকে আমরা পাওনাদার বলবো না। এটা হচ্ছে বাকিতে ক্রয় করার পর আমরা তাকে একটি দলিলের মাধ্যমে আশ্বাস দিই যে আমরা আপনাকে এত সময় পর আমি যে বাকিতে কিনেছি সেই টাকাটা পরিশোধ করব। তাহলে প্রদেয় বিল বা নোট বলতে আমরা কি বুঝেছি, আমরা একটি নির্দিষ্ট সময় পরে বাকিতে ক্রয়কৃত টাকা আমরা কি করব, পরিশোধ করব। একটি দলিল আমরা প্রদান করে থাকি বাকিতে ক্রয় করার সাথে সাথে, এটাকে বলা হচ্ছে প্রদেয় বিল বা প্রদেয় নোট। তো এটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায় বলে গণ্য হবে। এরকম আরো বেশ কয়েকটা দায় আছে, আমাদের বইতে অবশ্যই এরকম একটি লিস্ট দেওয়া আছে, যে ব্যাংক জমাতিরিক্ত ঋণ, যেটা অলরেডি আমি বলেছিলাম যে ব্যাংক জমাতিরিক্ত হতে পারে। তাহলে ব্যাংক জমাতিরিক্ত হলে আমরা কি করব, এটাকে দায় হিসাবে লিপিবদ্ধ করব। আচ্ছা, আয় হিসাবগুলো দেখেছি। অগ্রিম আয় কি? অগ্রিম আয় হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি দায়। এটা আলাদা একটি ক্যাটাগরি বলা আছে বইতে, তবে আলাদা ক্যাটাগরির আসলে কোনো প্রয়োজন হয় না। অগ্রিম আয় আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায় বলে গণ্য হবে। একই সাথে কোনো খরচ যদি বকেয়া থাকে, এটা বলে দেওয়া থাকবে রেয়ামিল প্রস্তুত করার সময়, চিন্তার কোনো কারণ নেই, এটা আমাদেরকে বের করতে হবে না। এটা রেয়ামিল প্রস্তুত করার সময়ই বলে দেওয়া থাকবে যে এই খরচটা আপনি এখনো দেননি, আপনি এখনো পর্যন্ত এই খরচটা পরিশোধ করেননি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, আপনাকে এখন কি করতে হবে, এই খরচটা পরিশোধ করতে হবে। তাহলে এই যে বকেয়া খরচ, এই বকেয়া খরচ তখন আমরা কি করব, রেয়ামিলের ক্রেডিট পাশে নিব। অগ্রিম পাই কি, একটি আয় হওয়ার আগেই, যখন দেওয়ার কথা এর আগেই আমরা কি করছি বলতো, এর আগে আমরা সেই আয়টি পেয়ে গেছি।
তাহলে যখন পাওয়ার কথা এর আগে যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটি দায় বলে গণ্য হবে। কেন? কারণ যখন সময় আসবে তখন কিন্তু আমরা সেই টাকাটা আর পাবো না, আগেই পেয়ে গেছি। সো তখন কিন্তু আমাদেরকে এটা কি করতে হবে, তখন আমরা টাকা পাবো না ইনফ্যাক্ট। সো অগ্রিম আয় বকেয়া খরচ এই জন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায় হিসেবে গণ্য হবে। অনেকেরই মনে প্রশ্ন যাচ্ছে যে আগে পেয়ে গেলে তো ভালো, আগে পেয়ে গেলে তো আরো ভালো হওয়ার কথা, তাই না? আসলে আগে পেয়ে গেলে ভালো না, এর কারণ হচ্ছে হিসাব বিজ্ঞানে বলা হয়ে থাকে একটি আয় বা ব্যয় যখন হওয়ার কথা তখন হওয়াটাই ভালো। আসলে আগে হলেও ঝামেলা আছে, পরে হলেও বেশ কিছু ঝামেলা আছে। সবকিছু সঠিক সময় মতো হওয়াটা যেমন আমাদের মানব দেহের জন্য জরুরি, ঠিক তেমনি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই পুরো বিষয়টা জরুরি। আশা করছি অনেকেই বুঝতে পেরেছো পুরো বিষয়টা। এর পাশাপাশি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা অনেকেই বুঝে না, সেটা হচ্ছে সঞ্চিতি। অনেকেই গতকালকে যখন আমি অ্যানাউন্স করেছিলাম যে আজকে হিসাব বিজ্ঞানের একটি ক্লাস হবে, আমাকে কমেন্টে অনেকেই প্রশ্ন করেছিলে যে সঞ্চিতি, এই সঞ্চিতিগুলো ভাইয়া বুঝি না, সঞ্চিতিগুলো একটু বুঝিয়ে দেন। সঞ্চিতি কি? সঞ্চিতি কি আসলে? সঞ্চিতি হচ্ছে একটি ফান্ড আমরা আলাদা করে রাখছি, একটি ফান্ড আমরা আলাদা করে রাখছি, এটাকে বলা হচ্ছে সঞ্চিতি। তো সঞ্চিতি অনেক রকম হতে পারে, যেমন দেনাদার বাট্টা সঞ্চিতি। আমি সঞ্চিতির বেশ কয়েকটা নাম লিখছি, হ্যাঁ। দেনাদার বাট্টা সঞ্চিতি, আরো হতে পারে কুঋণ সঞ্চিতি, যেটার আরেক নাম হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি। আর কি কি হতে পারে? সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি হয়তো অনেকেই দেখেছো। সাধারণ সঞ্চিতি হতে পারে, হতে পারে পাওনাদার বাট্টা সঞ্চিতি। এরকম আরো বেশ কয়েকটা সঞ্চিতি হওয়া সম্ভব। এই সঞ্চিতিগুলো আসলে কি, পয়েন্ট বাই পয়েন্ট আসি। প্রথমে আমি যে সঞ্চিতিটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো কুঋণ সঞ্চিতি। কুঋণ সঞ্চিতি কি? কুঋণ সঞ্চিতি কি তার আগে বুঝতে হবে কুঋণ কি। বাকিতে বিক্রয়ের ফলে আমরা যখন কারো কাছে বাকিতে পণ্য বিক্রি করি, সব সব ক্রেতাই যে ভালো হবে তা না। এমন অনেক ধান্দাবাজ ক্রেতা রয়েছে যারা আসলে আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করার পর আর সারা বছরও তাদের মুখ আমাদেরকে দেখায় না, তারা গায়েব হয়ে যায় লিটারেলি। সো একবার কি হলো, আমার পাশের বাসার এক আঙ্কেল, তিনি বাকিতে 10,000 টাকার পণ্য বিক্রি করলেন তার এক স্থানীয় আমাদের এক প্রতিবেশীর কাছে। এন্ড কি হলো জানো, তখন হচ্ছে এক সপ্তাহ পর সেই লোক ইন্ডিয়া চলে গেলেন, তার আর কোনো খবরই নেই। ইন্ডিয়া চলে গেলেন, এই অদ্যাবধি তিনি এখনো পর্যন্ত তার বাসায় আর ফিরে আসেননি। তাহলে এই যে আমার বাসার পাশের যে প্রতিবেশী আঙ্কেল, তিনি যে 10,000 টাকার পণ্য বিক্রি করলেন, তিনি কি হলো বলতো, তিনি এই টাকাটা আর কখনো পাবেন না, তিনি এই টাকাটা আর কখনো দাবি করতে পারবেন না, ইনফ্যাক্ট পাবেনই না কখনো। কারণ ওই লোক যে ইন্ডিয়া গেছে আর তার আর আসার সম্ভাবনা নেই বললেই চলে। সো এটাকে আমরা বলি কুঋণ, এটাকে কুঋণ সঞ্চিতি বলি না, এটাকে কি বলি? কুঋণ। আর যখন আমরা আগে থেকে অনুমান করি যে কুঋণ হতে পারে, তো কুঋণ হতে পারে ভেবে আমরা কিছু টাকা আলাদা করে রাখি। যেমন ওই আঙ্কেল যদি বাকিতে বিক্রয়ের সময় মোটামুটি বুঝতে পারেন যে এই লোকটা একটু ধান্দাবাজ টাইপের, এই লোকটাতে ঝামেলা আছে, তো আমি কিছু টাকা আলাদা করে রাখি। তো এটাকেই তখন আমরা কি বলবো? কুঋণ সঞ্চিতি। তাহলে কুঋণ সঞ্চিতি কি? কিছু টাকা বা কিছু ফান্ড আমরা আলাদা করে রাখছি, কেন? ভবিষ্যতে কুঋণ হতে পারে এটা ভেবে। তো ভবিষ্যতে যদি কুঋণ হয়েও যায়, অর্থাৎ ভবিষ্যতে যদি টাকাটা আর কখনো নাও পাই, তখন আমরা কি করি? এই ফান্ডটাকে কাজে লাগাই। এটাকে অনেকটা সেফটি মেজার বলতে পারো, এটাকে অনেকটা ডিফেন্সিভ টেকনিক বলতে পারো, যে আগে থেকে অনুমান করলাম টাকা পাবো না, তো আমরা কি করলাম? সেই বাবদ আমরা কিছু টাকা আলাদা করে রাখলাম। তাহলে কুঋণ সঞ্চিতি আমাদের জন্য কি হিসেবে গণ্য হবে? কুঋণ সঞ্চিতি আমাদের জন্য দায় বলা যাবে না, কুঋণ সঞ্চিতিকে বলতে হবে বিপরীত সম্পত্তি হিসাব। কুঋণ সঞ্চিতিকে কি বলতে হবে? বিপরীত সম্পত্তি হিসাব। এটা সম্পদও না, এটা দায়ও না, এই সম্পদটা এটা হচ্ছে বিপরীত সম্পত্তি। কেন? কারণ কুঋণ সঞ্চিতি সম্পদের পরিমাণকে হ্রাস করে, সম্পদের পরিমাণকে হ্রাস করে। কেন? কারণ কুঋণ সঞ্চিতি আমরা দেনাদার থেকে বাদ দেই বছরের শুরুতে, দেনাদার থেকে বাদ দিয়ে প্রকৃতপক্ষে আমরা কত টাকা পাবো সেটাই আমরা হিসাবের বইতে দেখাই। তাহলে সকলেই যে বুঝতে পারছো আশা করি যে কুঋণ সঞ্চিতি বিপরীত সম্পত্তি হিসাব এর মানে কি? এর মানে হচ্ছে এটি সম্পত্তির পরিমাণকে হ্রাস করে, সম্পত্তির পরিমাণকে এটি কমিয়ে দেয়। তাহলে দুঃখিত, তাহলে এই যে সম্পত্তির পরিমাণকে কমায়, সম্পত্তিকে হ্রাস করে কোনটি? দায় হ্রাস করে।
কিন্তু এটি কিন্তু দায় বলা যাবে না, কি বলতে হবে, বিপরীত সম্পত্তি হিসাব। সেই জন্য কি হচ্ছে বলতো, কুরিন সঞ্চিতিকে আমরা রেওয়া মিলের ক্রেডিট পাশে লিখছি, রেওয়া মিলের ক্রেডিট পাশে লিখছি। এইবার আসি দেনাদার বাট্টা সঞ্চিতি। তো দেনাদার বাট্টা সঞ্চিতি কি, এটাও দেনাদারের উপর আরেকটি সঞ্চিতি। সো যখন আসলে কুরিন সঞ্চিতিও এনাফ না, কুরিন সঞ্চিতিও যখন এনাফ না, তখন আমরা দেনাদারের উপর আরো কিছু সঞ্চিতি রাখি, এটাকে বলা হচ্ছে দেনাদার বাট্টা সঞ্চিতি। তো এই দেনাদার বাট্টা সঞ্চিতি এটাও আসলে কিছু টাকা আলাদা করে রাখার মতোই অনেকটা। তবে কখন করি, যখন আমরা দেখতে পাচ্ছি যে না কুরিন সঞ্চিতিও হয়তো এনাফ হবে না, তখন আমরা আরো কিছু টাকা কি করি, দেনাদার টাকা মেরে দিতে পারে এই ভেবে আমরা কিছু টাকা আবার আলাদা করে রাখি। তাহলে দেনাদার বাট্টা সঞ্চিতি আমাদের জন্য এগেইন আরেকটি কি হিসাব বলতো, বিপরীত সম্পত্তি হিসাব। আমাদের জন্য কি, বিপরীত সম্পত্তি হিসাব। সো এই বিপরীত সম্পত্তি হিসাব যেহেতু, সেহেতু আমরা দেনাদার বাট্টা সঞ্চিতিকে কি করব, রেওয়া মিলের ক্রেডিট পাশে লিখব। দেনাদার রেওয়া মিলের ডেবিটে বসে, কিন্তু দেনাদার বাট্টা সঞ্চিতি রেওয়া মিলের ক্রেডিট পাশে বসে। এই বিষয়টা আশা করি সকলের কাছেই দিনের আলোর মতোই পরিষ্কার হয়ে গেছে। এখন সাধারণ সঞ্চিতি কি, এটাতে আসি। অনেক সময় বিভিন্ন সাধারণ কাজে আমাদের সঞ্চিতি হতে পারে। ফর এক্সাম্পল, আমরা আয়োজন করবো, সো তখন আমাদের সেই টুর্নামেন্টে টাকা লাগতে পারে, বা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে মূলধনের সংকট হতে পারে, বা যে কোনো কারণ হতে পারে। আমরা তখন সাধারণ কিছু কারণে আমরা কি করি, কিছু টাকা আলাদা করে রাখি। তো এই টাকাটা আমাদের জন্য তখন কি 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 হিসেবে গণ্য হবে বলতো, আমাদের জন্য একটি সেফটি মেজার বলে গণ্য হবে, বা একটি ডিফেন্সিভ টেকনিক বলে গণ্য হবে। এখন এটা কি করছে বলতো, আসলে প্রকৃতপক্ষে আমাদের একটি দায়। কারণ কি, কারণ এই ফান্ডটা কিন্তু পরবর্তীতে ব্যবহৃত হবে, বা এই ফান্ডটা কিন্তু আসলে স্থায়ী কোনো ফান্ড না। এই ফান্ডটা কিন্তু পরবর্তীতে আমাদের কি করতে হবে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে কাউকে না কাউকে বা কোনো না কোনো পক্ষকে পরিশোধ করতে হবে। সো এই জন্য আমাদের সাধারণ সঞ্চিতি একটি দায়বাচক হিসাব বলতে পারি আমরা, বা একটি বিপরীত সম্পত্তি হিসাব বলতে পারি। সো এটা তখন কি হিসেবে গণ্য হবে, রেওয়া মিলের ক্রেডিট পাশে বসবে বেসিক্যালি। এক্সেপশন, এক্সেপশন মানে কি, এক্সেপশন মানে হচ্ছে ব্যতিক্রম। এই পুরো বিষয়টার ব্যতিক্রম হচ্ছে পাওনাদার বাট্টা সঞ্চিতি। সো অনেকেই তোমাদেরকে বলবে, অনেক টিচার অবশ্য বলে, বা অনেকেই আসলে বলে থাকে যারা আসলে এই বিষয়টা বোঝে না, বা যারা বিষয়টা সম্পর্কে অবগত না, অনেকেই বলে থাকে যে সঞ্চিতি কথাটা দেখা মানেই রেওয়া মিলের ক্রেডিটে। অনেকেই বলে থাকে এটা, সঞ্চিতি কথাটা দেখা মানেই নাকি রেওয়া মিলের ক্রেডিটে। কিন্তু না, এক্সেপশন আছে। এক্সেপশন হচ্ছে পাওনাদার বাট্টা সঞ্চিতি। দেনাদার বাট্টা সঞ্চিতি যদি দেনাদারকে কমায়, তাহলে পাওনাদার বাট্টা সঞ্চিতি কি করবে, পাওনাদারকে কমাবে। তাহলে দায়কে কমাচ্ছে, দায়কে কমালে কি ক্রেডিট হয় না ডেবিট হয়? আমার প্রশ্ন হচ্ছে এটা। দায়কে কমাচ্ছে, দায়কে কমালে কি হয়, এটা ডেবিট হবে। সহজ কথায় এটি একটি বিপরীত দায় হিসাব, রাইট? সো তখন পাওনাদার বাট্টা সঞ্চিতিকে আমরা কোথায় লিখি, রেওয়া মিলের ডেবিট পাশে লিখি। এটাই একটা এক্সেপশন বলতে পারো, যে সকল বাট্টা সঞ্চিতি কি তাহলে রেওয়া মিলের ক্রেডিট পাশে বসে না। উত্তর হচ্ছে কোনটি, পাওনাদার বাট্টা সঞ্চিতি রেওয়া মিলের ডেবিট পাশে বসে, আর বাকি সকল সঞ্চিতি কি হয় বলতো, রেওয়া মিলের ক্রেডিট পাশেই বসে। সো এই পুরো বিষয়ের আলোচনা করার মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের রেওয়া মিলের ডেবিট পাশ এবং ক্রেডিট পাশে কোন কোন আইটেম বসবে। এখন একটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখা প্রয়োজনীয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে রেওয়া মিল প্রস্তুত করি আমরা কেন? রেওয়া মিল প্রস্তুত করি আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য এবং চূড়ান্ত হিসাব প্রস্তুতে সহায়তার জন্য। সো আমরা যদি শস্যের ভেতরে ভূত থাকে, অর্থাৎ রেওয়া মিল প্রস্তুত করছি আমরা ভুল ধরার জন্য, যদি রেওয়া মিলেই ভুল থাকে তাহলে ব্যাপারটা কেমন না? সো আমাদের রেওয়া মিল প্রস্তুত, মানে রেওয়া মিলটা এমন ভাবে প্রস্তুত করতে হবে যাতে রেওয়া মিলে কোনো ভুল না থাকে। আমরা চাচ্ছি হিসাবের ভুল ধরার জন্য, আমরা চাচ্ছি হিসাবের ভুল আইডেন্টিফাই করার জন্য। আমাদের রেওয়া মিলে যদি ভুল থাকে, আসলে পুরো বিষয়টা একটু বেখাপ্পা মনে হয়। আমাদের রেওয়া মিলটাকে নির্ভুল হতে হয়, তবে রেওয়া মিলে ভুল ত্রুটি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। রেওয়া মিলের ভুলগুলো না আসলে দুই রকম হতে পারে, বুঝছো? রেওয়া মিলের ভুল দুই রকম হতে পারে। একরকম ভুলের জন্য আমি যদি একটু ক্যাটাগরি ওয়াইজ তোমাদেরকে বলি, একরকম ভুলের কারণে কি হয়, রেওয়া মিলের ডেবিট পাস এবং রেওয়া মিলের ক্রেডিট পাসের যোগফল সমান হয় না। সো রেওয়া মিলের ডেবিট পাসের যোগফল আমি ধরে নিচ্ছি 11,700 টাকা, আর ক্রেডিট পাসের যোগফল হচ্ছে 12,000 টাকা। সো একটি জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এখানে সমান সমান চিহ্ন কিন্তু কি করতে পারবো না, টানতে পারবো না। কেন? কারণ ডেবিট পাশে যেই টাকা, ক্রেডিট পাশে কিন্তু সেই টাকা নেই। তার মানে এখানে একটা ভুল হয়েছে। কুছ তো গলত হ্যায় ইহাঁ পর, তাহলে এখানে কোনো একটি ভুল হয়েছে। সো এই ভুলটা তখন আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো রেওয়া মিল প্রস্তুত করার ক্ষেত্রে এরকম একটি ভুল আমরা দেখতে পাই, যে ডেবিট এবং ক্রেডিট পাশের যোগফল সমান হয় না। আরেক প্রকার ভুল কি হয় জানো? আরেক প্রকার ভুল হয় হচ্ছে রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট পাশ মিলে যায়,
মিলে যায়, ধরে নিচ্ছি এটাও 12,000 টাকা, এটাও 12,000 টাকা, রেওয়া মিলের দুটো পাশ মিলে যায় কিন্তু তারপরও হিসাবে ভুল থেকে যায়। সো একটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, এই বিষয়টা যতদিন পর্যন্ত তোমরা হিসাব বিজ্ঞানের শিক্ষার্থী, এটা ভোলা যাবে না, এটা ভুলে যাওয়া যাবে না। তো এই বিষয়টা কি? বিষয়টা হচ্ছে রেওয়া মিলের দুপাশ মিলে যাওয়া মানেই এই না যে রেওয়া মিল নির্ভুল, তারপরেও ভুল থাকতে পারে। সো আমরা প্রাথমিকভাবে ধরে নিই যে রেওয়া মিলের দুপাশ যেহেতু মিলেছে, মোটামুটি হয়তোবা রেওয়া মিলটা নির্ভুল বা রেওয়া মিলে কোনো ভুল নেই। তবে ভুল হতেই পারে। যখন রেওয়া মিলের দুই পাশ মিলে যায় কিন্তু তারপরেও ভুল থেকে যায়, সেই ভুলগুলো আরো মারাত্মক, এবং সেই ভুলগুলো খুঁজতে গেলে আমাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়, আমাদের রাতের ঘুম উড়ে যায়, এবং আমাদেরকে অনেক হিসাব কিতাব ঘেটে তারপর আমাদের বের করতে হয় যে হিসাবের বইতে কোন ভুলগুলো আছে। এই ভুলগুলো বের করা অনেকটাই সহজ, কারণ এখানে যোগের ভুল হয়েছে। আমরা খুঁজে বের করি কোথায় হিসাব উল্টো লিখেছি, কোথায় 6 না লিখে 9 লিখেছি, বা হচ্ছে কোথায় একটি শূন্য বেশি দিয়ে দিয়েছি বা একটি শূন্য কম পড়ে গেছে। লিখতে গেলে আসলে এরকম অনেক ঝামেলা হয়, বা টাইপিং করতে গেলে এরকম ঝামেলা হয়েই থাকে। কখনো শূন্য বেশি দিয়ে দিই, কখনো 3 জায়গায় 4 লিখি, 6 জায়গায় 9 লিখি, বা 0 একটা কম পড়ে গেছে। তো এর ফলে কি হয় বলতো, তখন রেওয়া মিলের দুটো পাশ সমান হয় না। সো তখন আমরা কি করি, প্রত্যেকটা হিসাবের ব্যালেন্স খতিয়ান থেকে খুঁজে খুঁজে বের করি, যে খতিয়ানে যেমন আছে আমরা রেওয়া মিলে কি তেমন লিখেছি কিনা। যদি কোনো ফিগার কম থাকে, ফর এক্সাম্পল নগদান হিসাবে ব্যালেন্স 2 লক্ষ টাকা, আমি লিখেছি 20,000 টাকা, তাহলে কি হবে বলতো, ডেবিট এবং ক্রেডিট পাশ কিন্তু মিলবে না। তো তখন আমাদের কি করতে হবে, 20,000 টাকার পাশে আরেকটা শূন্য লিখে দিতে হবে টাইপ করে। আর যদি আমরা খাতা কলমে করি তাহলে আমাদের কাটাকাটি করা যাবে না, আমাদের অন্য একটি উপায় নিতে হবে, সেটা অবশ্য আমাদের নবম দশম শ্রেণী আলোচ্য বিষয় না। সো এই ভুলটা আইডেন্টিফাই করা খুবই সহজ, খুবই সহজ, তবে এইটা আইডেন্টিফাই করা খুবই কঠিন। এই ভুলগুলো নিয়ে তোমাদের বইতেও আলোচনা করা রয়েছে, যে রেওয়া মিলে যে সমস্ত ভুল ধরা, এখানে দেখি, রেওয়া মিলে যে সকল ভুল ধরা পড়ে না, এখানে বলে দেওয়া আছে যে রেওয়া মিলে যে সকল ভুল ধরা পড়ে না সেটা হচ্ছে করণিক ভুল, নীতিগত ভুল, এই দুটো হেডিং এ দেওয়া আছে, আশা করি সকলেই দেখতে পাচ্ছ, এবং তোমাদের বইতে এটা রয়েছে 131 নম্বর পেজে। সো পেজ নাম্বার 131 এ, পেজ নাম্বার 131 এ এই বিষয়টা বলা রয়েছে, এই যে এইটা বলা আছে যে রেওয়া মিলের দুপাশ মিলে গেছে কিন্তু তারপরে রেওয়া মিলে ভুল থেকে গেছে। কেন? অনেকগুলো কারণ হতে পারে, যেমন আসলে আমরা এমন হলো যে একটি জাবেদার দুটো হিসেব খাতকে আনলাম না, তাহলে কি হলো, ডেবিট পাশর যেই টাকার অ্যামাউন্টটা বাদ গেল, ক্রেডিট পাশর ঠিক একই টাকার অ্যামাউন্টটা বাদ গেল, এটাকে বলা হচ্ছে বাদ করার ভুল। আর কি কি বাদ করা, আর কি কি কাহিনী হতে পারে, আমরা নীতিগত ভুল করতে পারি, এটা অনেক মারাত্মক একটা ভুল। এই ভুলটা কারা করে জানো? যাদের হিসাব বিজ্ঞান সম্পর্কে জ্ঞান যথেষ্ট কম তারাই এই ভুলটা করে থাকে। নীতিগত ভুল কি? নীতিগত ভুল হচ্ছে আমরা মূলধন জাতীয় হিসাব ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় দেখানো, বা মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় দেখানো, এন্ড ভাইস ভার্সা, এবং মুনাফা জাতীয়কে মূলধন হিসেবে দেখানো। ফর এক্সাম্পল, আমরা যদি যন্ত্রপাতি ক্রয় এটাকে যদি এইভাবে জাবেদা দিই যে ক্রয় হিসাব ডেবিট, তাহলে এটা একটা নীতিগত ভুল। কেন? কারণ আমরা মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় দেখাচ্ছি, এটা একটা ভুল। এর ফলে কিন্তু রেওয়া মিলে দুপাশ মিলে যাবে। কেন? কারণ ক্রয় হিসাবও ডেবিট হয়, যন্ত্রপাতি হিসাবও ডেবিট হয়, তার মানে আমরা ডেবিট টাকাকে কিন্তু ডেবিট পাশেই লিখেছি, রেওয়া মিল মিলে যাবে, কিন্তু তারপরে কিন্তু রেওয়া মিলে ভুল থেকে যাবে, এবং এই ভুলটা কিন্তু মারাত্মক একটি ভুল। তো এইভাবেই আমাদের বইতে বেশ কয়েকটা ভুল দেওয়া আছে। এখানে একটি কাজ দেওয়া আছে, 131 নম্বর পেজে একটি কাজ দেওয়া আছে, সকলের সামনে যদি বইটা থাকে একটু দেখতে পারবে। রেওয়া মিলের উভয় পাশের যোগফল সমান হলেও হিসাবের নির্ভুলতা সম্পর্কে তুমি কি পুরোপুরি নিশ্চিত? না। রেওয়া মিলের দুটো পাশ মিলে গেলেও আমরা কখনোই বলতে পারবো না যে রেওয়া মিলে কোনো ভুল নেই। আমাদের কি করতে হবে? তদন্ত করতে হবে, আমাদেরকে পাতা লাগাতে হবে, এবং আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোথায় কোথায় গলত হয়েছে, কোথায় কোথায় ঝামেলা হয়েছে। তাহলে সোফার আমরা মোটামুটি অনেক কিছু দেখে ফেললাম। এখন একটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে যদি কখনো এমন হয় যে রেওয়া মিলের দুপাশ মিলেনি, যেমন এই ঘটনাটার দিকে যদি আমরা একটু দৃষ্টিপাত করি, এই যে এইটা, এই প্রথম সিনারিওর দিকে, যেখানে কি হয় বলতো, রেওয়া মিলের দুপাশ সমান হয়নি, বা রেওয়া মিলের দুপাশের যোগফল কিন্তু এক হয়নি। সো আমরা ধরে নিচ্ছি রেওয়া মিলের ডেবিট পাশের যোগফল ছিল 10,000 টাকা, আর ক্রেডিট পাশের যোগফল ছিল হচ্ছে 8,000 টাকা। তাহলে কি হচ্ছে বলতো, তাহলে দুই পাশে 2,000 টাকার একটি গরমিল দেখা যাচ্ছে। তখন আমরা কি করতে পারছি না, দুই পাশকে সমান করতে পারছি না। ধরে নিচ্ছি আমি অনেক খুঁজেছি, খুঁজে আমি ক্লান্ত, তারপরেও কোনো ভুল আমি আইডেন্টিফাই করতে পারলাম না, বা অনেক খোঁজার পর আসলে ভুলটা খুঁজে বের করা গেল না। মনে হলো যে না, সবই ঠিক আছে, কোথাও একটা ঝামেলা হয়েছে, কিন্তু সেটা আমি অনেক খোঁজার পরও পাইনি।
তখন আমরা কি করি জানো, তো এবং ধরে নিচ্ছি যে আমার হাতে সময়ও কম, সো আমি তখন আমরা যেটা করি বা ব্যবসা প্রতিষ্ঠান যেটা করে, সাময়িকভাবে একটি গোজামিল দেয়, সাময়িকভাবে কি করে গোজামিল দিয়ে দুই পাশ সমান করে দেয়। সো তখন কি করে তারা এখানে 2000 টাকা লিখবে, কিন্তু কি নামে লিখবে জানো, তখন এটার নাম হবে অনিশ্চিত হিসাব। তাহলে অনিশ্চিত হিসাব কখন রেওয়া মিলে লিখা হয় জানো, অনিশ্চিত হিসাব কিন্তু রেওয়া মিলের কোনো স্থায়ী হিসাব না। অনিশ্চিত হিসাব আমরা তখনই লিখি যখন আমরা অনেক খোঁজার পর আসলে কোনো ভুল পাইনি, অনেক খুঁজেছি কোনো ভুল পাইনি এবং আমাদের হাতে হয়তো সময় কম, সো তখন আমরা সাময়িকভাবে কি করি, অনিশ্চিত হিসাব দিয়ে রেওয়া মিলের দুপাশ সমান করি। তো তোমরা পরীক্ষার ক্ষেত্রে এই কাজটা করতে পারো। পরীক্ষায় অনেক সময় বিশাল রেওয়া মিল যখন আমাদের দেওয়া হয় তখন আসলে অত অত কিছু চেক আপ করার হয়তো সময় থাকে না, সময় থাকলে অবশ্যই করবে। যদি কখনো একান্তই সময় না থাকে এবং দেখা গেছে যে ওই পুরো চেক আপ করতে গেলে তুমি আরেকটা কোশ্চেন অ্যান্সার করতে পারছো না, তখন সাময়িকভাবে তুমি অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব কি আমরা বুঝলাম, অনিশ্চিত হিসাব হচ্ছে একটি সাময়িক হিসাব যেটা দিয়ে আমরা রেওয়া মিলের দুপাশকে আমরা মিলিয়ে ফেলি বা রেওয়া মিলের দুপাশকে আমরা সাময়িকভাবে মেলে। সো আমি এই বোর্ডটা মুছে দিচ্ছি। আমরা সোফার বুঝলাম যে অনিশ্চিত হিসাব কি, অনিশ্চিত হিসাব কখন আসে, অনিশ্চিত হিসাবকে কি আমরা সবসময় রাখবো কিনা, ইংরেজিতে বলা হয় সাসপেন্স অ্যাকাউন্ট। আমরা মুভি দেখি অনেকে, রাইট? সো আমরা মুভিতে কি দেখি, অনেক সাসপেন্স, মানে কিরকম কি হচ্ছে, 1 সেকেন্ড পর কি হবে, 1 মিনিট পর কি হবে আমরা কিন্তু বলতে পারি না, ধাপ করে কি হয়ে যায় বলতো, মুভির কাহিনী একদম পুরো ইউ টার্ন নিয়ে নেয়। সো অনিশ্চিত হিসাবকে এই জন্য সাসপেন্স অ্যাকাউন্ট বলা হয়েছে, কারণ এটা অনিশ্চিত, এটা আসতেই পারে, যখন আসবে তখন আমরা সাময়িকভাবে মিলাবো অনিশ্চিত হিসাব দিয়ে। এরপরে কি করতে হবে, যখন আমরা ভুলটা আইডেন্টিফাই করে ফেলবো তখন কিন্তু আর অনিশ্চিত হিসাব রাখা যাবে না, তখন অনিশ্চিত হিসাব রাখা যাবে না। সো এইভাবে আমাদের হিসাবের বইতে আমরা রেওয়া মিল প্রস্তুত করে থাকি। সো আমাদেরকে এখানে একটি এক্সাম্পল দেওয়া হয়েছে, উদাহরণ 2। উদাহরণ 2তে আমাদেরকে বলা হয়েছে যে একটি রেওয়া মিল প্রস্তুত করো। পেজ নাম্বার 134, 134 নম্বর পেজে, 134 নম্বর পেজে আমাদেরকে একটি রেওয়া মিল প্রস্তুত করতে বলা হয়েছে এবং রেওয়া মিলটা আমাদেরকে এখন প্রস্তুত করতে হবে। আমার সাথে সাথে তোমরা সবাই প্রস্তুত করবে। সো আগে রেওয়া মিল প্রস্তুত করার আগে আমাদের বুঝতে হবে কোন হিসাবটা কোথায় যায়। মূলধন, মূলধন কি, মূলধন হচ্ছে আমাদের জন্য একটি অন্তর্দায়। সো এটা কোথায় যাবে বলতো, মূলধন যাবে ক্রেডিট পাশে, রাইট? সো রেওয়া মিলের ছক করে মূলধনের যে টাকাটা সেটাকে আমরা ক্রেডিট পাশে লিখবো। কত টাকা বলা আছে, 60,000 টাকা। এরপরে মজুত পণ্য প্রারম্ভিক দেওয়া আছে 1117, অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য। এখন আমাদের এখানে দেখতে হবে যে বিক্রিত পণ্যের ব্যয় আছে কিনা। বিক্রিত পণ্যের ব্যয় কি এখানে আছে, বিক্রিত পণ্যের ব্যয় না, এখানে বিক্রিত পণ্যের ব্যয় নেই, তার মানে প্রারম্ভিক মজুত আসবে। প্রারম্ভিক মজুত কত টাকা, প্রারম্ভিক মজুত হচ্ছে 16,400 টাকা। আমি শুধু টাকার অ্যামাউন্ট গুলো লিখছি ডেবিট এবং ক্রেডিটে। এখানে হবে 60,000 টাকা, এখানে হবে কত, এখানে হবে 16,400 টাকা, 16,400। এরপরে কি আছে দেখি, এরপরে আছে বিক্রয় 81,200 টাকা। সো 81,200 টাকা তখন এইখানে হবে, কারণ বিক্রয় ক্রেডিট পাশে বসে। আমরা সকলে জানি আয়বাচক হিসাবগুলো খতিয়ান ব্যালেন্স ক্রেডিট হয় এবং রেওয়া মিলে ক্রেডিট পাশে বসবে অ্যাজ এ রেজাল্ট। গ্যাস ও পানি 840 টাকা, এটা ডেবিট পাশে বসবে। এরপরে ভূমি ও দালান কোঠা 20,000 টাকা, এটা আমাদের জন্য সম্পদ এবং সকল সম্পদ রেওয়া মিলে ডেবিট পাশেই বসে। সো ভূমি ও দালান কোঠা 20,000 টাকা রেওয়া মিলে ডেবিট পাশে বসলো। মজুরি খরচ এটা 18,490 টাকা, এটা রেওয়া মিলে ডেবিট পাশে বসবে। কেন, কারণ হচ্ছে খরচ সকল প্রকার খরচ রেওয়া মিলে ডেবিট পাশে বসে এবং খরচ হিসাবে খতিয়ান সবসময় কি হয়, ডেবিট ব্যালেন্স হয়। এরপরে বলা হয়েছে দেনাদার 35,800, কোথায় বসবে, রেওয়া মিলের ডেবিট পাশে বসবে। কমিশন 1,470 রেওয়া মিলের, আচ্ছা কমিশনের আগে কিন্তু প্রাপ্ত না প্রদত্ত সেটা বলা নেই। যদি কিছু বলা না থাকে তাহলে শুধু কমিশন মানে হচ্ছে প্রদত্ত কমিশন, এবং সেই কমিশনটাকে তখন আমরা খরচ হিসেবে ধরে নিই এবং 1,470 টাকা তখন আমরা রেওয়া মিলের ডেবিট পাশে লিখি। এই বিষয়টা তোমাদের একটু মাথায় রাখতে হবে যে যখন কিছু বলা না থাকে, শুধু বলা থাকে কমিশন বা শুধু বলা আছে বাট্টা, তখন আমরা সেটাকে খরচ হিসাবে ধরে নিই কিছু বলা না থাকলে। আয় হলে এর আগে অবশ্যই প্রাপ্ত কথাটা বলা থাকবে। সো যন্ত্রপাতি 10,270 টাকা, এটা কোথায় বসবে, এটা বসবে রেওয়া মিলের ডেবিট পাশে। পরিবহন খরচ ডেবিট, উত্তোলন ডেবিট, ব্যবসায় খরচ ডেবিট, নগদ তহবিল ডেবিট, নগদ তহবিল সম্পদ, ব্যাংক জমা ডেবিট, ক্রয় ডেবিট, কর ও অভিকর ট্যাক্স, কর ও অভিকর ট্যাক্স এটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কর, এটা কোথায় বসবে, ডেবিট পাশে বসবে। এটা খাজনা হয়ে থাকে বেসিক্যালি। সো আসবাবপত্র ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ডেবিট হবে, স্থায়ী সম্পদ। প্রাপ্য বিল ডেবিট। ব্যাংক জমা এখানে এই যে দেখো এখানে একটি বিষয় বলা আছে, ব্যাংক জমার প্রারম্ভিক ব্যালেন্স দেওয়া আছে। আমি আগে এই বিষয়টা বলিনি, সেটা হচ্ছে রেওয়া মিলে 3টি বিষয় নরমালি আসে না, 3টি বিষয়। কয়টা, 3টা। প্রথম হচ্ছে প্রারম্ভিক নগদ,
অর্থাৎ প্রারম্ভিক ক্যাশ বলতে পারি আমরা। সো প্রারম্ভিক ক্যাশ রেওয়া মিলে আসবে না। কেন? কারণ হচ্ছে সমাপনী যে নগদ তহবিল সেটারই একটি অংশ হচ্ছে প্রারম্ভিক ক্যাশ। তারপর প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স আসবে না। কেন? কারণ সমাপনী যে ব্যাংক ব্যালেন্স এটারই একটি অংশ হচ্ছে এটা। সো আবার এটাকে আনলে ডাবল ক্যালকুলেশন হবে। আরেকটি বিষয় আসে না, সেটা কি বলতো? নরমালি আসে না, সমাপনী মজুদ পণ্য। তবে সমাপনী মজুদ পণ্য কখন আসবে সেটাও দেখিয়েছি ভিডিও শুরুতে। যখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রিত পণ্যের ব্যয় বলা থাকবে তখন এই সমাপনী মজুদ কিন্তু তখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে তখন আসবে। আশা করি সকলেই বুঝতে পেরেছো পুরো বিষয়টা। ব্যাংক জমা আসবে না, মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য আসবে না, অবচয় ডেবিট, ভাড়াপ্রাপ্তি ক্রেডিট, বেতন খরচ ডেবিট, বীমা সেলামি ডেবিট, কারণ বীমা সেলামি একটি খরচ, আন্তঃফেরত, আন্তঃফেরত মানে কি? বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় যদি ক্রেডিট হয়, বিক্রয় ফেরত কি হবে? ডেবিট হবে। প্রদেয় বিল ক্রেডিট, পাওনাদার ক্রেডিট, বহি ফেরত, বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। তাহলে ক্রয় যদি ডেবিট হয়, ক্রয় ফেরত কি হবে? ক্রেডিট হবে। তারপর ব্যাংক চার্জ খরচ ডেবিট হবে। বাট্টা প্রাপ্তি আয়, আয় হিসাবগুলো কি হয়? রেওয়া মিলে ক্রেডিট হয়, কারণ খতিয়ান হিসাবের ব্যালেন্স এগুলোর হয় ক্রেডিট। সো পুরো সবগুলো হিসাব যদি আমরা যোগ করি আমরা দেখতে পাবো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে মোট রয়েছে 1,62,520 টাকার হিসাব। এবং ডেবিট এবং ক্রেডিট পাস দেখা যাচ্ছে। আমি এই যে এখানে সলিউশন দেওয়া আছে 135 নম্বর পেজে, আশা করছি সকলে দেখতে পাচ্ছ। তো এই যে 135 নম্বর পেজের যে ম্যাথটি দেওয়া আছে সেখানে কিন্তু আমাদের বলা হয়েছে যে দুই পাশ কিন্তু মিলে গেছে, রেওয়া মিলে দুপাশ মিলে গেছে, এখানে জোর করে মেলানোর কিছু হয়নি, দুপাশ অটোমেটিক্যালি মিলে গেছে। তবে না মিললে সেক্ষেত্রে আলাদা হিসাব, সেক্ষেত্রে আমাদেরকে অন্য স্টেপ নিতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল হচ্ছে আসলে রেওয়া মিলের বেসিক আলোচনা। আচ্ছা, আরো আরেকটি প্রশ্ন অনেকে গতকালকে করেছিলেন যে মণিহারির ক্ষেত্রে একটি বিষয় অনেকেই বুঝনি। সো মণিহারি কিন্তু আমরা সমাপনী মণিহারি দেখাই না, সমাপনী মণিহারি দেখাই না। এর কারণ হচ্ছে আসলে সমাপনী মণিহারি বলতে আসলে প্রারম্ভিক মণিহারিরই একটি অংশ হচ্ছে সমাপনী মণিহারি। সো আমরা মণিহারির ক্ষেত্রে আসলে এই বিষয়টা আমরা সমন্বিত ক্রয়ের মতোই পুরো বিষয়টা বুঝতে পারি, বা সমন্বিত ক্রয়। সো মণিহারি এই বিষয়টা যদি আমরা ওই ক্রয়ের সাথে তুলনা করি যে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় সমান সমান সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয়, অনেকটা ওরকমই। সো আমরা প্রারম্ভিক মজুদ আর ক্রয়কেই আমরা কিন্তু নিয়ে আসি, কিন্তু সমাপনী মণিহারিকে কিন্তু আমরা আনি না। তাহলে রেওয়া মিলে কোন কোন মণিহারি আসে? রেওয়া মিলে আসে প্রারম্ভিক মণিহারি এবং সারা বছর ধরে আমরা এক্সট্রা যত টাকা মণিহারি ক্রয় করেছি। কিন্তু সমাপনী মণিহারি কিন্তু কখনোই আসে না, কারণ সমাপনী মণিহারি হচ্ছে অলরেডি ওটার ভিতর অন্তর্ভুক্ত। কোনটার ভিতর? ওই তোমার কি বলে প্রারম্ভিক মজুদ এবং ক্রয়ের ভিতরই অন্তর্ভুক্ত। তাহলে এই কারণে হচ্ছে মণিহারি কিন্তু সমাপনীটা আসে না, আসে প্রারম্ভিক। আর রেওয়া মিলে কোন কোন হিসাব আসে না? প্রারম্ভিক ক্যাশ, প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স, সমাপনী মজুদ পণ্য, আরেকটি যে আইটেম আমি এই মাত্র বললাম সেটা কি? প্রারম্ভিক মণিহারি। সো প্রারম্ভিক মণিহারিও কিন্তু রেওয়া মিলে আসবে না। সো এই ছিল শিক্ষার্থী বন্ধুরা রেওয়া মিলের পূর্ণাঙ্গ আলোচনা। আশা করছি সকলেই উপকৃত হয়েছে। তবে এর পাশাপাশি তোমাদেরকে যে বিষয়টা একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাসায় প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে। হিসাব বিজ্ঞান খুবই সহজ একটি বিষয়, তবে এক্সারসাইজ করতে হবে। তুমি নিয়ম অনেক বুঝলে কিন্তু কোনো লাভ নেই যদি তুমি এক্সারসাইজ বাসায় না করো। তাহলে হিসাব বিজ্ঞানে ভালো করার উপায় কি? এক্সারসাইজ করতে হবে, প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে। অনেকের কাছে গাইড রয়েছে, অনেকের কাছে টেস্ট পেপার রয়েছে। গাইড টেস্ট পেপার থাকা ক্ষতির কিছু নয়, তবে গাইড নির্ভর হওয়া যাবে না, বই পড়তে হবে এবং গাইড বা টেস্ট পেপার থেকে আমাদেরকে এক্সারসাইজ করতে হবে। সো প্রচুর অনুশীলন করো শিক্ষার্থী বন্ধুরা। আবার দেখা হবে অন্য একদিন কোনো একটি নতুন টপিক নিয়ে, নতুন কিছু শিখবো আমরা। বইয়ের পাশাপাশি আরো অনেক কিছু শেখার চেষ্টা করব। সেই পর্যন্ত সকলকে 10 মিনিট স্কুলের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, নেভার স্টপ লার্নিং।